রাত, ঘন অন্ধকার। ঢাকার ফার্ম গেটে আমার ছোট্ট রুম। বাইরে মৃদু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি শব্দ। কেবল টেবিল ল্যাম্পের হলুদ আলোয় ঘরটুকু ভেসে আছে। আমি সাব্বির ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে আছি। সারাদিনের জিনের ঝাড়ফুঁক, রোগীর দেখাশোনা মাথা টন টন করছে। হঠাৎ ঠক 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 জোরালো কড়া নাড়ার শব্দ। বিছানা থেকে লাফিয়ে উঠলাম। এত রাতে কে? ঘড়িতে দেখলাম রাত 2টো বাজে। হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করছে। সাবধান হয়ে দরজার কাছে গেলাম। কে? সাব্বিরজি সাহেব, দয়া করে দরজা খুলুন, আমাদের বাঁচান। একজন মানুষের কাঁপুনি ভরা প্রায় কান্নারক্ত চিৎকার। দরজা খুলতেই একজন মানুষ ভেতরে ঢুকে পড়ল। প্রায় 35-36 বছরের, কাপড় চোপড় একেবারে কাদা আর বৃষ্টিতে ভেজা। চোখে মুখে এমন আতঙ্ক যে দেখলেই বুঝতে পারি এটা সাধারণ কোনো সমস্যা নয়। সে হাঁপাতে হাঁপাতে আমার পা জড়িয়ে ধরে বসে পড়ল। উঠুন উঠুন, কি হয়েছে বলুন তো। তাকে উঠিয়ে চেয়ারে বসালাম। তার হাতটা একদম বরফের মতো ঠান্ডা। আমার নাম রফিক, আমি কুড়িগ্রামের পাশের ছোট্ট একটা গ্রাম কাটাবাড়ি থেকে আসছি। সে কথা বলতে বলতে কাঁপছে। আমাদের গ্রামে এক উল্টাপাল্টা কাণ্ড শুরু হয়েছে গত 6 মাস ধরে। কি কাণ্ড? বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা অদ্ভুত অদ্ভুত রোগে মারা যাচ্ছে হঠাৎ করেই। কোনো ডাক্তার, কোনো হাসপাতাল কিছুই করতে পারছে না। রোগগুলোর নামই ডাক্তাররা বলতে পারে না। রফিকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার নিজের ছেলে 3 মাস আগে, ওই সবল সুন্দর ছেলে হঠাৎ একদিন বিকেলে খেলতে খেলতে চিৎকার দিয়ে উঠল। তারপর থেকে তার দেহে কালো কালো দাগ পড়তে শুরু করল। কথা বলতে পারত না, শুধু অদ্ভুত শব্দ করত। 7 দিনের মাথায় সে চলে গেল। রফিক কান্নায় ভেঙে পড়ল। আমি মনটা শক্ত করে জিজ্ঞেস করলাম, কালো দাগ কি রকম শব্দ করত? ও যেন কার সাথে কথা বলতো। শুনতে পেতাম, তুমি কে, তুমি কে বলছে, আর কাঁদছে, কিন্তু সামনে কেউ নেই। রফিক চোখ রগড়ালো। এবং মারা যাওয়ার আগের রাতে ও আমাকে বলেছিল, বাবা, ওই যে দাড়িওয়ালা লোকটা আমার পিছনে দাঁড়িয়ে আছে, ও আমাকে নিয়ে যাবে। আমি কাউকে দেখিনি, ঘরটা একদম খালি ছিল। শিউরে উঠলাম। এটা শুধু রোগ নয়, এর পিছনে অন্য কিছু আছে। রফিক আবার বলল, আমার ছেলের পর আরও 5টা বাচ্চা একইভাবে মারা গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই একই কথা, অদ্ভুত কালো দাগ, কথা বন্ধ হয়ে যাওয়া, অদেখা কারো সাথে কথা বলা, আর মারা যাওয়ার আগে কোনো না কোনো দাড়িওয়ালা লোকের কথা বলা। গ্রামের সবাই ভয় কাঁপছে। কেউ রাতে বাইরে বের হয় না, বাড়িতে তালা দিয়েও শোয়, কিন্তু বাচ্চাদের কিছুতেই রক্ষা করা যাচ্ছে না। আমি গভীর ভাবনায় পড়ে গেলাম। এটা কোনো সাধারণ জিনের উপদ্রবের চেয়েও জটিল কিছু বলে মনে হচ্ছে। তোমাদের গ্রামে এর আগে কখনো এমন কিছু হয়েছে? বহু বছর আগেও? রফিক কিছুক্ষণ ভাবল। গ্রামের বড়রা বলে, অনেক অনেক বছর আগে জমিদার বাড়ির সময় তখনও অদ্ভুত মৃত্যু হয়েছিল, কিন্তু সেটা অনেক পুরনো কথা। এর সাথে এখনকার ঘটনার কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতেই পারে। অতীতের অশুভ শক্তি কখনো কখনো ঘুমিয়ে থাকে, জাগ্রত হওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায়। রফিকের মুখে আতঙ্কের যে গভীরতা দেখলাম, তাতে বুঝলাম সময় খুব কম। পরের শিশুটি যে কোনো সময় মারা যেতে পারে। ঠিক আছে, আমি বললাম সিদ্ধান্ত নিয়ে, আমি তোমার সাথে যাব, কিন্তু আমাকে পুরো সত্যি কথা বলতে হবে, কিছু লুকিও না। আমাদের সামনেই শনিবার, আমি শনিবার সকালের বাসে রওনা দেব। তুমি ফোন নম্বর দিয়ে যাও। রফিক কৃতজ্ঞতায় আবার আমার হাত চেপে ধরল। আল্লাহ আপনার মঙ্গল করুক সাব্বিরজি, আমরা সম্পূর্ণ অসহায়। গ্রামের সবাই আপনার অপেক্ষায় থাকবে। রফিক চলে যাওয়ার পর আমি ঘরটায় নিঝুম হয়ে বসে রইলাম। বৃষ্টির শব্দ যেন এখন ভিন্ন কোনো সুর পেয়েছে। মনে হচ্ছিল কেউ অস্পষ্টভাবে কাঁদছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো যেন রক্তের মতো লাল হয়ে গেছে। এক পলক পরেই স্বাভাবিক আমার রক্তস্রোতের বিপরীতে বইছে। এত বছর ধরে আমি যতগুলো কেস হ্যান্ডেল করেছি, তার মধ্যে এই ঘটনাটা একেবারে আলাদা। শিশুদের টার্গেট করা, অদৃশ্য দাড়িওয়ালা মানুষ, অতীতের ইতিহাস। আমি কোরআন শরীফ হাতে নিয়ে কিছু আয়াত তিলাওয়াত শুরু করলাম, কিন্তু আজকে অস্বস্তিটা দূর হচ্ছে না। মনে হচ্ছে দূর কোনো গ্রাম থেকে কেউ আমাকে ডাকছে। এমনকি চোখ বন্ধ করতেই সেই শিশুর করুণ চিৎকার কানে ভেসে আসে, বাবা, ওই যে দাড়িওয়ালা লোকটা। ঘুম আসছে না। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। বাইরে গাঢ় অন্ধকার। হঠাৎ মনে হলো আমাদের 4 তলার এই বিল্ডিংয়ের সামনের রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের নিচে না, একদম অন্ধকারে। দীর্ঘ লম্বা একটা ছায়া। তার মুখচ্ছবি দেখা যাচ্ছে না, কিন্তু বুকে হাত জড়িয়ে যেন অপেক্ষা করছে। আমার দিকে তাকিয়ে আছে নাকি পানি ঝাপসা চোখে ঠিক বুঝতে পারলাম না।
আমি জানালা থেকে সরে এসে লাইট জ্বালালাম। বুকটা দ্রুত স্পন্দিত হচ্ছে। এটা কি শুধুই ক্লান্তির হ্যালুসিনেশন, নাকি রফিক যা বলল তা শোনার পরপরই কিছু একটা আমার সাথে সংযোগ তৈরি করে ফেলেছে? ফোনটা বেজে উঠল। আমাকে লাফিয়ে উঠিয়ে দিল। অজানা নম্বর। হ্যালো। অন্য পাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ, তারপর একটা কর্কশ ভাঙা গলায় কথা। যেও না। লাইন কেটে গেল। রক্ত হিম হয়ে গেল। যেও না। কোথায় যেও না? কাটাবাড়ি গ্রামে। আমি ফোনটা আবার ডায়াল করলাম। নম্বরটি সুইচড অফ বলে জানালো। মাথা ঘুরছে। কে আমাকে সতর্ক করলো? কেন করলো? আমি তো কাউকে বলিনি কোথায় যাচ্ছি। শুধু রফিক আর আমি জানি। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম নেই। পুরো ঘরটা আজ অচেনা লাগছে। ছায়াগুলো যেন নড়াচড়া করছে। টেবিলের ওপর রাখা কোরআন শরীফের পাতাগুলো হাওয়ায় না রাখে যেন নিজে নিজেই উল্টে যাচ্ছে। আমি উঠে গিয়ে বইটা বন্ধ করলাম। হাতটা একদম ঠান্ডা। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। যে অদেখা শক্তির মুখোমুখি হতে যাচ্ছি তার থেকে রক্ষার জন্য। শনিবার সকাল, বাস স্ট্যান্ড। রফিক ফোন করলো। সাব্বিরজি, আপনি আসছেন তো? আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, রওনা দিচ্ছি। বাসে উঠে বসেছি। জানালার পাশে সিট। বাস চলতে শুরু করলো। ঢাকার যানজট, মানুষের ভিড় পেছনে ফেলে আমরা গ্রামের দিকে এগোচ্ছি। কিন্তু আমার অন্তরে একটা পাথর চাপ দিয়ে আছে। রাতের সেই ফোন কল, রাস্তার সেই ছায়ামূর্তি, সবই যেন ভয়ানক কোনো সতর্কবার্তা। বাস চলতে চলতে আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল এক ঝটকায়। স্বপ্ন দেখলাম আমি একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ভাঙা চিমনি, কালো দেওয়াল, আর সেই বাড়ির দরজার ফাঁক দিয়ে একটা হাত বাড়িয়ে দেয়া হচ্ছে। শীর্ণ, পুড়ে যাওয়া একটা হাত। আর একটা গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমার নাম নিশিকান্ত। তারপরে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেল। আমি হাঁপাতে লাগলাম। বাস এখন হাইওয়েতে, বাইরে সবুজ মাঠ, কিন্তু আমার শরীরে ঘাম ছুটছে। নিশিকান্ত? কে এই নিশিকান্ত? ফোনটা আবার বেজে উঠল। রফিক। সাব্বিরজি, আরেকটা। তার কণ্ঠশ্রী প্রায় ভেঙে যাচ্ছে। আরেকটা বাচ্চা, আজ সকালে। একই লক্ষণ। আমরা হাসপাতালে নিয়ে এসেছি, কিন্তু ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না। আপনি দ্রুত আসুন, সময় খুব কম। আমি আসছি রফিক, শক্ত হও। বাসের গতি যেন আরো ধীর হয়ে গেল। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। মাঠের পর মাঠ, আকাশে মেঘ জমেছে। মনে হচ্ছিল ওই সবুজের আড়ালে দূরের কোনো গ্রামে এক শয়তানি শক্তি জাগ্রত হচ্ছে, আর আমি সরাসরি তার দিকেই এগিয়ে যাচ্ছি। বাস শেষমেশ কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে পৌঁছালো। সেখানে রফিক আর গ্রামের আরও কয়েকজন লোকের সাথে দেখা। তাদের চোখে মুখে একই আতঙ্ক, একই নিঃসহায়ত্ব। একটা জিপ গাড়িতে করে আমরা কাটাবাড়ি গ্রামের দিকে রওনা দিলাম। গ্রামের রাস্তা সংকীর্ণ, দুই পাশে বড় বড় গাছ। বিকেলের আলো আস্তে আস্তে মিলিয়ে আসছে। গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ধরল। সাধারণ গ্রামে বিকেলবেলা শিশুরা খেলে, মহিলারা গল্প করে। এখানে কেউ নেই। দরজা জানালা সব বন্ধ। শুধু কুকুরগুলো অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। রফিকের বাড়ি একটা মাঝারি আকারের পাকা বাড়ি। ভেতরে ঢুকতেই কান্নার রোল শুনতে পেলাম। একটা কামরায় মহিলারা খাচ্ছেন, আর শয্যায় শুয়ে আছে একটা 7-8 বছরের বালক। তার মুখমণ্ডল, হাত পায়ে কালো নীলচে দাগ, ঠিক যেন পুড়ে যাওয়া দাগ। ছেলেটার চোখ খোলা, কিন্তু চোখে দৃষ্টি নেই। সে মৃদু মৃদু কাঁপছে আর ফিসফিস করে বলছে, ওই যে দরজার পাশে দাড়িওয়ালা কাকু। আমি জড়সড় হয়ে গেলাম। দাড়িওয়ালা কাকু? আমি কাছে গিয়ে ছেলেটার কপালে হাত দিলাম। একদম জ্বর না, বরং বরফের মতো ঠান্ডা। আমি কান কাছে নিয়ে বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটা হঠাৎ চিৎকার করে উঠল। তার চোখ দুটো অমানুষিক ভয়ে বিস্ফারিত হলো। সে আমার দিকে না তাকিয়ে দরজার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো, ওই এসে গেছে, ও আমাকে নিয়ে যাবে। ঘরে সবাই ভয়ে চিৎকার করে উঠল। আমি দরজার দিকে তাকালাম, কিছুই দেখতে পেলাম না, কিন্তু একটা তীব্র শীতল বাতাস ঘরে প্রবেশ করল, যেন কেউ ভিতরে ঢুকে পড়ল। আর সেই সাথে একটা গন্ধ, পুড়ে যাওয়া কাঠ আর ঔষধের গন্ধ। ছেলেটার চিৎকার থেমে গেল। সে শয্যায় শুয়ে শুয়ে হঠাৎ নিশ্চল হয়ে গেল। তার মা কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখল তার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার পথে। আমি দ্রুত কিছু আয়াত পড়ে তাকে পড়তে শুরু করলাম। ছেলেটার দেহে সামান্য উষ্ণতা ফিরল, কিন্তু অবস্থা গুরুতর। রফিক আমাকে পাশের রুমে নিয়ে গেল। এখন কি করব সাব্বিরজি? এই তো চোখের সামনে। আমাকে পুরো ইতিহাস জানতে হবে রফিক। অনেক বছর আগের সেই ঘটনা, জমিদার, কবিরাজ, সব। আর এখন যে সব পরিবারের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তাদের বাড়ি আমাকে দেখাতে হবে। বিশেষ করে যেসব বাড়ি পুরনো,
জমিদার আমলের। রফিক মাথা নেড়ে সম্মত জানালো, আজ রাতটা এখানে কাটান, কাল সকাল থেকে শুরু করব। কিন্তু সাব্বিরজি, সে আমার দিকে তাকালো ভয়ে কাঁপতে কাঁপতে। আমরা রাতে প্রায় শুনি কান্নার আওয়াজ পুরনো কবিরাজ বাড়ির দিক থেকে, আর দেখি আলো, নিভে যাওয়া মোমবাতির আলো। রাত নেমে এলো কাটাবাড়ি গ্রামে। আমার জন্য রফিকের বাড়িতে আলাদা একটা রুমের ব্যবস্থা করা হলো। রুমটা বেশ বড়, একটা জানালা আছে যা পেছনের বাগানের দিকে মুখ করে। বাইরে অমাবস্যার রাত, এক ফালাও চাঁদ নেই। অন্ধকার এত ঘন যে হাত বাড়ালে হাত দেখা যাবে না। আমি ঈশান নামাজ পড়ে কিছু সময় কোরআন তিলাওয়াত করলাম, কিন্তু আজকে পড়া যাচ্ছে না। মনটা অস্থির। এই ঘরটা, এখানে কেমন যেন একটা চাপা থাকে থাকে আওয়াজ হচ্ছে। কখনো মনে হয় দরজার বাইরে কেউ হাঁটছে, কখনো মনে হয় জানালার কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। পাশের ঘর থেকে সেই অসুস্থ বাচ্চাটির মায়ের কান্না ভেসে আসছে। মায়ের কান্না আর কারো একটা ফিসফিস করে কথা বলার আওয়াজ, কিন্তু বাচ্চাটা তো জ্ঞানহীন। তাহলে আমি উঠে বসলাম, নিঃশব্দে পাশের ঘরের দরজার কাছে গেলাম, ফাঁক দিয়ে উকি দিলাম। দেখলাম বাচ্চাটা শয্যায় শুয়ে আছে, তার মা পাশেই একটা মাদুরে বসে কাঁদছেন। কিন্তু বাচ্চাটির মুখ নড়ছে, সে কথা বলছে, কিন্তু তার নিজের কণ্ঠস্বর নয়। একটা বুড়ো ভারী কর্কশ গলা দিয়ে বলছে, দেখ, দেখতে পাচ্ছিস, আমি এসে গেছি, একটু পরেই তোকে নিয়ে যাব, তোর বাবা দাদার ঋণ শোধ হবে। মা চিৎকার করে উঠলেন, কে তুমি? আমার ছেলেকে ছেড়ে দাও, আমরা তোমার কি করেছি? বাচ্চাটা হাসল, এক ভয়ঙ্কর বিকৃত হাসি, তারপর আবার নিশ্চল হয়ে গেল। আমি পিছিয়ে এলাম। এটা কোনো সাধারণ জিন নয়, এটা অনেক গভীর, অনেক রাগে ক্ষোভে পূর্ণ এক আত্মা, কবিরাজের আত্মা। হঠাৎ পিছনের জানালা থেকে টোকা পড়ল, টক টক টক। মেরুদণ্ড বরফ হয়ে গেল। আমি আস্তে আস্তে জানালার দিকে ঘুরলাম। কালো জানালার কাঁচের ওপাশে একটা মুখ, পুড়ে যাওয়া বিকৃত একটা মুখ, লম্বা দাড়ি আর দুটো চোখ, জ্বলতে থাকা কয়লার মতো লাল চোখ। সে আমাকে দেখছে। আমি নড়তে পারছিলাম না, শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। তারপর সেই মুখটা আস্তে আস্তে সরে গেল। জানালার কাছে একটা কথাই যেন লিখে গেল পুড়ে যাওয়া আঙুল দিয়ে, স্বাগতম। কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট, সময়ের হিসেব রাখতে পারলাম না। শুধু দাঁড়িয়েছিলাম সেই জানালার সামনে। শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেছে। পুড়ে যাওয়া সেই মুখ, জ্বল জ্বলে চোখ, আর কাঁচে আঁকা সেই শব্দটা, স্বাগতম। পাশের ঘর থেকে বাচ্চার মায়ের কান্না থেমে গেছে। নিঃশব্দতা আরো ভয়ঙ্কর। আমি জোর করে একটা লম্বা শ্বাস নিলাম, আল্লাহর নাম নিলাম। জানালার দিকে এগিয়ে গেলাম। হাত কাঁপছে। বাইরে খুটখুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যে গন্ধটা জানালার ফাঁক দিয়ে ভেসে আসছিল, পোড়া কাঠ, শুকনো ঔষধ আর এক ধরনের তেতো গন্ধ, সেটা এখনো বাতাসে মিশে আছে। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে রফিকের ঘরে গেলাম। সে বিছানায় শুয়েছিল, কিন্তু চোখ খোলা। রফিক, সে লাফ দিয়ে উঠে বসল। কি হয়েছে সাব্বিরজি? বাচ্চার কিছু? না, শোন, আমি বললাম, কণ্ঠস্বর যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করে। এইমাত্র আমার ঘরের জানালায় কেউ ছিল। রফিকের মুখ সাদা হয়ে গেল। কি, কেমন দেখলেন? আমি তাকে পুড়ে যাওয়া মুখ, লাল চোখ আর কাঁচের লেখার কথা বললাম। রফিক দুই হাতে মুখ চেপে ধরে বসে পড়ল। ওইটাই। গ্রামের লোকেরা বলে কবিরাজ নিশিকান্তের আত্মা। সে এমনই দেখায়, পুড়ে মরেছিল বলে। নিশিকান্ত? কবিরাজের নাম নিশিকান্ত? আমার স্বপ্নের কথা মনে পড়ল। আমার নাম নিশিকান্ত। হ্যাঁ, কবিরাজ নিশিকান্ত সরকার। এখনো গ্রামের বয়স্ক লোকেরা তার নাম জানে, কিন্তু কেউ তার নাম মুখে উচ্চারণ করতে চায় না, ভয় পায়। আমাকে সব বলতে হবে এখনই, আমি দৃঢ় স্বরে বললাম। যতটুকু জানো, না হলে আগামীকাল সকাল পর্যন্ত আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারব না। বোধহয় তার পরিবারের ওপরই কবিরাজের সবচেয়ে বেশি রাগ। রফিক মাথা নেড়ে সম্মতি দিল। আমরা বসার ঘরে এলাম, কেরোসিন ল্যাম্প জ্বালালাম। আলোটা ছায়াগুলোকে দীর্ঘ আর বিকৃত করে দিল। শোনেন সাব্বিরজি, রফিক শুরু করল। গলাটা শুকিয়ে আসছে।
এই গল্প আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। অনেক অনেক আগের কথা, ইংরেজ আমল। আমাদের এই কাটাবাড়ি গ্রামে তখন জমিদার ছিলেন প্রতাপচন্দ্র রায়। খুব ধনী, খুব ক্ষমতাশালী, কিন্তু নিষ্ঠুরও বটে। তার একমাত্র ছেলে ছিল অমল রায়। অমল রায় তখন বোধহয় 16-17 বছরের হবে। হঠাৎ করে সে এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়। গায়ে জ্বর, হাড়ে ব্যথা, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার গায়ে কালো ফোস্কা পড়তে শুরু করে। কলকাতা থেকে ডাক্তার এনেও কিছু করতে পারল না। শেষ উপায় হিসেবে জমিদার ডাকলেন গ্রামের কবিরাজ নিশিকান্ত সরকারকে। রফিক পানি খেল। নিশিকান্ত ছিলেন সাধারণ কবিরাজ নয়, তিনি খুবই জ্ঞানী মানুষ ছিলেন। গাছগাছরা, মন্ত্রতন্ত্র সবই জানতেন, কিন্তু মানুষ ছিল খুব ভালো। গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করতেন। সবাই তাকে শ্রদ্ধা করত। জমিদার তাকে ডেকে বললেন ছেলেকে বাঁচালে পুরস্কার দেবেন। কবিরাজ ছেলেকে দেখলেন, তার নিজের তৈরি একটা ঝোলা থেকে নানা রকম শিকড় বাকড় গোড়া বের করে একটা মিশ্রণ তৈরি করলেন। মন্ত্র পড়লেন, পানিতে গুলে অমলকে খাওয়ালেন। আশ্চর্যের ব্যাপার, 3 দিনের মধ্যেই অমলের অবস্থার উন্নতি হতে শুরু করল। জ্বর কমল, কালো দাগগুলো সেরে যেতে লাগল। তাহলে কি হলো তখন, আমি জিজ্ঞেস করলাম। রফিকের মুখ বিকৃত হয়ে গেল। জমিদারেরই কিছু শত্রু ছিল, অন্য জমিদার, যারা তার জমি দখল করতে চাইত। তারা চাইছিল অমলের মৃত্যু হোক, যাতে জমিদারের বংশ লোপ পায়। তারা দেখল কবিরাজের ওষুধ কাজ করছে, তাই তারা একটা নারকীয় পরিকল্পনা করল। একদিন রাতে যখন কবিরাজের দেয়া ওষুধ খেয়ে অমল ঘুমাচ্ছিল, তারা ঘরের মধ্যে ঢুকল, গলা টিপে অমলকে মেরে ফেলল। আমার গা শিরশির করে উঠল। তারপর তারা কবিরাজের ওপর দোষ চাপাল। রফিক চোখ বন্ধ করল, বলল কবিরাজ তার ওষুধে বিষ মিশিয়েছে। তারা আগে থেকেই কবিরাজের কিছু শিষ্যকে টাকা দিয়ে ভেতর থেকে সাজিয়ে রেখেছিল। তারা সাক্ষ্য দিল যে কবিরাজ জমিদারের সম্পত্তি চায়, তাই ছেলেকে মেরেছে। গ্রামের কিছু মানুষ যারা কবিরাজকে ভালোবাসত, তারা চেষ্টা করল সত্যি কথা বলতে, কিন্তু জমিদারের লাঠিয়াল বাহিনী তাদের চেপে রাখল। প্রতাপচন্দ্র রায় ক্রোধে অন্ধ হয়ে গেলেন। তিনি নির্দেশ দিলেন কবিরাজ নিশিকান্তকে জীবন্ত পুড়িয়ে মারা হোক, সবাই দেখার জন্য। আমি চোখ বন্ধ করলাম। ভয়ানক এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। গ্রামের মাঠে একটা বড় শিমুল গাছের নিচে রফিকের কণ্ঠ কাঁপছিল। কাঠের একটা স্তূপ করা হলো, কবিরাজকে বেঁধে তার উপরে বসানো হলো। তিনি চিৎকার করে বললেন, মিথ্যে কথা, আমি নির্দোষ, আমাকে মেরে তোমাদের সর্বনাশ ডেকে আনছ। কিন্তু কেউ শুনল না। জমিদার আগুন ধরিয়ে দিল। সেই দৃশ্য আমার দাদা বলতেন, কবিরাজ আগুনে পুড়তে পুড়তে শেষ নিঃশ্বাসে যে কথা বলেছিলেন, আমি মরব না, আমার আত্মা এই গ্রাম ছাড়ব না, আমি প্রতিশোধ নেব, তোমাদের বংশের শেষ মানুষটাকেও আমি ছাড়ব না, এই শাপ আমি দিলাম। তারপরেই তিনি মারা যান। ঘরটা নিঃশব্দ হয়ে গেল, শুধু কেরোসিন ল্যাম্পের মৃদু টিকটিক শব্দ। তারপর কি হলো, আমি প্রশ্ন করলাম। আগুন নিভে যাওয়ার পরপরই রফিক বলল, আকাশ কালো করে মেঘ উঠল, বজ্রপাত হতে লাগলো। আর তার পরের সপ্তাহেই জমিদার প্রতাপচন্দ্র রায়ের গায়েও একই রকম কালো দাগ দেখা দিল। হাড়ে ব্যথা, জ্বর, ঠিক তার ছেলের মতো। ডাক্তার, কবিরাজ কিছুই করতে পারল না। 1 মাসের মধ্যেই তিনি ভয়ানক যন্ত্রণায় মারা গেলেন। যে 4 জন লোক কবিরাজকে মেরেছিল বলে সাক্ষ্য দিয়েছিল, তারাও একে একে একই রোগে মারা গেল। আর যে লাঠিয়ালরা কবিরাজকে বেঁধে এনে আগুন ধরিয়েছিল, তাদের পরিবারেও অদ্ভুত অঘটন শুরু হলো। বাড়িতে আগুন লেগে যাওয়া, পাগল হয়ে যাওয়া। শেষ পর্যন্ত জমিদার পরিবার ওই গ্রাম ছেড়ে চলে যায়। কবিরাজের বাড়িটা ভেঙে ফেলা হয়। লোকেরা ভয়ে সেই জায়গা এড়িয়ে চলত। কিন্তু এখন, আমি জিজ্ঞেস করলাম, এখন আবার কেন জাগলো? রফিক একটা গভীর শ্বাস দিল। প্রায় 1 বছর আগে গ্রামের পাশের ছোট নদীর পাড়ে একটা নতুন মসজিদ তৈরি হচ্ছিল। ভিত্তি খনন করার সময় মাটি থেকে একটা পোড়া কাঠের স্তম্ভ আর কিছু হাড়গোড় পাওয়া যায়। অনেকেই বলে সেটা কবিরাজ নিশিকান্তের দেহের শেষ অংশ, যেখানে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানটা পরে নদীর পাড় বলে চিহ্নিত করা হয়েছিল। লোকেরা ভয়ে সেই কাঠ আর হাড়গুলো আবার মাটি চাপা দিল। কিন্তু তারপর থেকেই অশান্তি শুরু। প্রথমে গবাদি পশু মরতে শুরু করলো, তারপর বাচ্চারা। আমি পূর্ণ করলাম, কিন্তু কেন শুধু বাচ্চারা? আর এখনকার আক্রান্ত পরিবারগুলো, তাদের সাথে জমিদার পরিবারের সম্পর্ক কি? রফিক চোখ নামিয়ে নিল। সবাই জানে না, কিন্তু যে 5টা পরিবারের বাচ্চারা মারা গেছে আর যার ছেলে এখন অসুস্থ, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। কি?
ওই পরিবারগুলো জমিদার প্রতাপচন্দ্র রায়ের রক্ষক, লাঠিয়াল আর সাক্ষীদাতাদের বংশধর। রফিকের কণ্ঠ প্রায় ফিসফিস আওয়াজে পরিণত হল। আর আমার পরিবার, আমার প্রপিতামহ ছিলেন জমিদারের দেওয়ান। তিনিও কবিরাজের বিচারের সময় উপস্থিত ছিলেন এবং নিষ্ক্রিয় ছিলেন। সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এটা শুধু দৈব ঘটনা নয়, এটা সুপরিকল্পিত অতীতের একটা গভীর আঘাতের প্রতিশোধ। কবিরাজ নিশিকান্তের আত্মা তার ন্যায় বিচার না হওয়ার ক্ষোভ, অপমান আর যন্ত্রণায় আটকে আছে। তার দেহের শেষ চিহ্নগুলো যখন আবার উদ্ধার হলো, তার আত্মা আবার সক্রিয় হলো। আর এবার সে লক্ষ্য করছে সেই সব বংশধরদের যাদের পূর্বপুরুষরা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু শিশুদের কেন? হয়তো শিশুদের কোমল আত্মা সহজে আক্রমণ করা যায়, অথবা এটা আরও ভয়ঙ্কর কিছু। সে চায় প্রতিটি পরিবার তাদের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে যন্ত্রণা পাক, যেভাবে সে তার জীবন, তার সম্মান হারিয়েছে। কাল সকালেই আমাকে কবিরাজের সেই জায়গাটা দেখাতে হবে, আমি বললাম। আর এখনকার যে বাচ্চাটা অসুস্থ, তার বাড়িটা। তবে একটা কথা সাব্বিরজি, রফিক ভয়ে বলল, গ্রামের মানুষজন তারা আপনার উপর বিরক্ত হতে পারে, কারণ আপনি বাইরের লোক। তারা ভাবতে পারে আপনি তাদের কাছে লুকানো শক্তিকে জাগ্রত করবেন। ঝুঁকি নিতেই হবে, আমি দৃঢ়ভাবে বললাম। আল্লাহ আমাদের সহায় হবেন। আমরা কিছুক্ষণ আর কথা বললাম না। রাত যত গভীর হতে লাগলো, বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। দূর থেকে কুকুরের করুণ আওয়াজ, কিন্তু সেটা যেন কুকুরের আওয়াজ নয়, মানুষের কান্নার মতো শোনাচ্ছিল। আর মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ গুনগুন করে গান গাইছে, কোনো পুরনো শোকের গান। শেষ পর্যন্ত আমি আমার ঘরে ফিরে গেলাম। এবার দরজা জানালা ভালো করে বন্ধ করলাম। বিছানায় শুয়ে কোরআনের আয়াত পড়তে লাগলাম। ক্লান্তিতে চোখ ডুলে এলো। হঠাৎ টুট 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 শব্দটা এসেছে ছাদ থেকে। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ খুললাম। শব্দটা থেমে গেল, আবার শুরু হলো। এবার শব্দটা শুধু হাঁটার নয়, টেনে হিচড়ে কোনো জিনিস নড়াচড়ার শব্দ। আমি উঠে বসে রইলাম। শব্দটা সরাসরি আমার ঘরের ছাদে। তারপর একটা ভারী কিছু যেন ছাদের এক পাশ থেকে অন্য পাশে গড়িয়ে গেল। ঠোকাঠুকির শব্দ। ঠন ঠন ঠন। দরজার কাছ থেকে আওয়াজ এলো। কেউ যেন নখ দিয়ে দরজা শক্ত করে আঁচড়াচ্ছে। ধীর ধীর আজর। আমি আল্লাহর নাম নিলাম। সূরা নাস আর সূরা ফালাক পড়তে শুরু করলাম। আঁচড়ানোর শব্দটা থেমে গেল, কিন্তু তার বদনে একটা ফিসফিসানি শুরু হলো। অনেকগুলো কণ্ঠস্বর, দূর থেকে, কাছ থেকে, ওলট পালট কথা। শুধু একটা শব্দ বারবার কানে আসলো, চলে যাও, চলে যাও। আমি পড়া চালিয়ে গেলাম, কণ্ঠস্বর জোর দিয়ে। ফিসফিসানি আস্তে আস্তে মিলিয়ে গেল। ছাদের ওপরে শব্দটাও থেমে গেল। কিন্তু আমি জানতাম এটা শুধু শুরু। কবিরাজের আত্মা আমাকে সতর্ক করছে, চলে যেতে বলছে। কিন্তু আমি যেতে পারবো না, না হলে আরও অনেক শিশুর জীবন যাবে। ভোর হওয়ার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন আবার এলো। এবার আমি দাঁড়িয়ে আছি একটা পুড়ে যাওয়া বাড়ির সামনে। ভেতর থেকে একটা হাত বাড়িয়ে দিচ্ছে, সাহায্য চাইছে। আমি হাত বাড়িয়ে দিতেই সেই হাতটা আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। পুড়ে যাওয়া কালো হাত। আর একটা গলার আওয়াজ বলল, তুমিও একই দলের, তুমিও চুপ ছিলে। আমি চিৎকার করে ঘুম ভেঙে দেখলাম ভোর হয়েছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু ঘরে এখনো এক অদ্ভুত শীতলতা রয়ে গেছে। সকালের নাস্তা সেরে আমরা বের হলাম। প্রথমে গেলাম এখনকার অসুস্থ বাচ্চা ইমরানের বাড়ি। তার বাবা জহিরুদ্দিন আমাদের দরজায় পেয়ে ব্যাকুল হয়ে বলল, সাব্বিরজি, রাতটা খুব খারাপ গেছে। ইমরান মাঝে মাঝে উঠে বসেছে আর হাসতে শুরু করেছে, ভয়ানক হাসি। আমাদের দিকে আঙুল তুলে বলেছে, তোমাদের সময় আসছে। ঘরে ঢুকে দেখি ইমরান শুয়ে আছে, কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে। কালো দাগগুলো আরও গাঢ়, আরও বড় হয়ে গেছে। তার শ্বাস প্রশ্বাস খুবই মৃদু। আমি কাছে গিয়ে কোরআনের আয়াত পড়লাম, তাকে পড়লাম। এবার তেমন প্রতিক্রিয়া হলো না, শুধু তার ঠোঁট নড়ল। কানে কানে বললাম, কি বলছিস ইমরান? তার ঠোঁট থেকে খুব ক্ষীণ আওয়াজ বেরোল, কাকু বলে, তোমাদের দেরি হয়নি। আমি পিছিয়ে এলাম। ইমরানের পরিবারকে বললাম আমি যা করতে পারবো করব, কিন্তু আমার মনে হলো কবিরাজের আত্মা ইমরানের শরীরে শক্তভাবে বসে গেছে। তাকে বাঁচানো খুবই কঠিন হবে যদি না আমরা সরাসরি কবিরাজের আত্মার সাথে কোনো রকম সমঝোতা করতে পারি। এরপর আমরা গেলাম কবিরাজ নিশিকান্তের মৃত্যুর জায়গায়। এখন সেটা নদীর পার, একটা বটগাছের নিচে। জায়গাটা দেখেই আমার গায়ে কাটা দিল। সাধারণ নদীর পাড়ের মতো নয়। এখানে গাছপালা কম, মাটি কালছে, আর আশপাশে পাখি বা অন্য কোনো প্রাণীর আওয়াজ নেই।
একটা গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। এইখানেই তাকে পুড়িয়েছিল, রফিক ভয়ে বলল। আর সেখানেই গত বছর মসজিদের ভিত্তি খনন করার সময় ওসব পাওয়া গিয়েছিল। আমি জায়গাটা পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ আমার পায়ের নিচে মাটিটা যেন নরম মনে হলো। আমি নিচু হয়ে দেখলাম মাটিতে একটা অদ্ভুত দাগ, গোলাকার, মাটি একটু উঁচু, যেন নিচে কিছু আছে। আমি হাত দিয়ে মাটি সরাতে শুরু করলাম। রফিক চিন্তিত হয়ে বলল, কি করছেন সাব্বিরজি? উসখুস করবেন না, আরও বিপদ ডেকে আনবেন। দরকার আছে, আমি বললাম। আমার আঙুলে কিছু শক্ত জিনিস লাগলো। মাটি সরাতেই দেখা গেল একটা পোড়া কাঠের টুকরো, আর তার সাথে লাগানো একটা মানুষের হাড়ের টুকরো। রফিক চিৎকার করে পিছিয়ে গেল। ওইটাই। আমি সাবধানে সেটা বের করলাম। হাড়ের টুকরোটাতে কালো দাগ ছিল, আগুনের দাগ, আর কাঠের টুকরোতে একটা খোদাই করা চিহ্ন, একটা ত্রিশূলের মতো, কিন্তু তার মাঝে একটা চোখ। এই চিহ্নটা আমি আগে কোনো গ্রন্থে দেখেছি। এটা কোনো শক্তিশালী তান্ত্রিক বা কবিরাজের ব্যক্তিগত প্রতীক হয়। এটার মাধ্যমেই তারা তাদের শক্তি বেঁধে রাখে। হঠাৎ একটা ঝড়ো বাতাস বইল, যদিও আশপাশের গাছের পাতা নড়ল না। আমার হাতের হাড়ের টুকরোটা গরম হতে শুরু করলো। আমি সেটা ফেলে দিলাম। মাটিতে পড়তেই সেটা থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করলো, আর সেই ঔষধ আর পোড়া কাঠের গন্ধ আবার এলো। ধোঁয়ার মাঝে একটা অস্পষ্ট মূর্তি তৈরি হতে লাগলো। লম্বা দাড়ি, পুড়ে যাওয়া মুখ। রফিক আমার হাত টেনে বলল, চলুন এখান থেকে সরে যাই, এখনই। আমরা দৌড়ে সেখান থেকে সরে এলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকালাম। ধোঁয়াটা মিলিয়ে গেছে, কিন্তু বট গাছটার ডালগুলো যেন আমাদের দিকে বাড়িয়ে আছে, ধরে ফেলার জন্য। ওই জিনিসটা আবার মাটিতে পুঁতে ফেলতে হবে, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। কিন্তু শুধু পুঁতে ফেললেই চলবে না, কবিরাজের আত্মাকে শান্তি দিতে হবে, তাকে ন্যায় বিচার দিতে হবে। কিভাবে? রফিক জানতে চাইল। আমাদের জানতে হবে কবিরাজের দেহের বাকি অংশগুলো কোথায়। যারা তাকে মেরেছিল তাদের বংশধরদের কি করা উচিত। শুধু ভয় দেখালে হবে না, তাদের কবিরাজের কাছে ক্ষমা চাইতে হবে, তার মৃত্যুর জন্য দায়ী সবার কাছ থেকে। রফিক মাথা চুলকাতে লাগলো। কিন্তু জমিদার পরিবার তো এখন এখানে নেই, তারা দেশ ছেড়ে চলে গেছে অনেক আগে। তাদের খুঁজে বের করতে হবে, আমি বললাম। এবং এখানকার যে পরিবারগুলো আক্রান্ত হচ্ছে তাদের সবার সম্মিলিত ক্ষমা প্রার্থনা দরকার। একটা জামাত করতে হবে সবার উপস্থিতিতে। কিন্তু তার আগে আমার ফোন বেজে উঠল। জহিরুদ্দিন। সাব্বিরজি, দ্রুত আসুন, ইমরানের অবস্থা খুব খারাপ। সে উঠে বসেছে, আর তার চোখ একদম সাদা হয়ে যাচ্ছে। সে আমাদের কথা বলছে, কবিরাজের কথা বলছে। আমরা দৌড়ে ইমরানের বাড়ির দিকে ছুটলাম। পথে গ্রামের কয়েকজন লোক আমাদের দিকে বিস্ময় আর ভয়ে মিশ্রিত চোখে তাকালো। তাদের মুখে আমি অভিযোগের সুর শুনতে পেলাম। বাইরের লোক এনেছো, বিপদ ডেকে এনেছো। ইমরানের বাড়ির সামনে পৌঁছেই শুনতে পেলাম চিৎকার। ভেতরে ঢুকতেই দেখি ইমরান শয্যায় বসে আছে, কিন্তু সেই ইমরান নয় এখন। তার মুখভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। একজন বৃদ্ধের কঠোর কষ্টভরা অভিব্যক্তি। তার চোখের মণি সাদা ফাঁকা, আর সে কথা বলছে একেবারেই অন্য গলায়, কর্কশ ক্ষোভে ভরা। তোমরা সবাই এসেছো? ইমরানের মুখ দিয়ে কবিরাজের আত্মা কথা বলছে। ভালো হয়েছে। শোনো সবাই, আমি নিশিকান্ত। আমাকে মেরেছে তোমাদের পূর্বপুরুষেরা। মিথ্যা সাক্ষ্য দিয়ে আমার জীবন কেড়ে নিয়েছে। আমার ওষুধে বিষ মিশিয়েছি বলে অপবাদ দিয়েছে। কিন্তু আমি জানি কারা আসলে দোষী। আমি দেখেছি সেই রাতে অমল রায়ের ঘরে ঢুকতে। জহিরুদ্দিন কাঁপছে। আমরা কিছু জানি না, আমরা নির্দোষ। নির্দোষ? ইমরানের মুখ বিকৃত করে হাসল। তোমার দাদা শ্যামল দাস ছিল জমিদারের বিশ্বস্ত লাঠিয়াল। সে আমার হাত পা বেঁধেছিল, তবুও আমি তাকে ক্ষমা করতাম, যদি না সে আমার স্ত্রী আর ছেলেকে তাদেরও গ্রাম থেকে তাড়িয়ে দিত। তারা কোথায় গেল, কি হলো, আমি আজও জানি না। এক নতুন তথ্য, কবিরাজের পরিবার ছিল, তারা নির্যাতনের শিকার হয়েছিল। তোমার পরিবার কি হয়েছিল? আমি এগিয়ে গিয়ে বললাম। ইমরানের মাথা ধীরে ধীরে আমার দিকে ঘুরল। সাদা চোখ আমার দিকে তাকালো। তুমি সেই বাইরের লোক। তুমি কেন এসেছ? তুমিও তাদের পক্ষে? না, আমি দৃঢ়ভাবে বললাম। আমি কারও পক্ষে নই। আমি শুধু ন্যায় বিচার চাই। আপনি নির্যাতিত হয়েছেন, সেটা সত্য, কিন্তু এই শিশুরা নির্দোষ। তারা আপনার কষ্টের জন্য দায়ী নয়। দায়ী না। আওয়াজটা কর্কশ হয়ে উঠল। তাদের রক্তেই প্রবাহিত সেই পাপের স্মৃতি। তাদের পরিবার আমার স্ত্রী সুলতানা আর আমার ছেলে মনিকে বেঁচে থাকতে দেয়নি। তারা ক্ষুধায় রোগে মরে গেছে অন্য গ্রামে। আমি সব দেখেছি। আমার আত্মা এখান থেকে যায়নি। আমি দেখেছি কিভাবে আমার পরিবার ধ্বংস হয়েছে। আমার হৃদয় ভারী হয়ে উঠল। কবিরাজের কষ্ট শুধু তার নিজের মৃত্যুতে সীমাবদ্ধ ছিল না, তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আপনার পরিবারের জন্য আমরা আফসোস করি, আমি বললাম, এবং এই গ্রামের লোকেরা যাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে তারা ক্ষমা চাইবে। কিন্তু এই শিশুকে ছেড়ে দিন, সে আর বাঁচবে না যদি আপনি তার শরীর ছাড়েন না। ইমরানের মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল, যন্ত্রণায় কুঁচকে গেল। ছাড়ব,
এত সহজে আমার জীবন, আমার পরিবারের জীবন সব বিফলে গেল। শুধু ক্ষমা চাইলে হবে। তারপর সে হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আচ্ছা, আমি একটা সুযোগ দেব। যদি তোমরা আমার পরিবারের শেষ সন্ধান দাও, আমার স্ত্রী আর ছেলের কবর খুঁজে বের করো, আর সেখানে একটা সঠিক শেষকৃত্য দাও, তাহলে হয়তো আমি ভাবব। কবর? তারা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ইমরানের মুখে আবার সেই অমানবিক হাসি। খুঁজে বের করো যদি পারো। তোমাদের 3 দিন সময়। এই শিশুর অবস্থা 3 দিনেই স্থির হয়ে যাবে, জীবিত বা মৃত। ইমরানের দেহ হঠাৎ শয্যায় লুটিয়ে পড়ল, চোখ বন্ধ হয়ে গেল, আবার অসুস্থ শিশুর মতো দেখাতে লাগল। ঘরে নিঃশব্দতা নেমে এলো, সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আমি জানতাম এখনই শুরু করতে হবে। 3 দিন, কবিরাজের হারানো পরিবারের সন্ধান, গ্রামের লোকানো ইতিহাসের পাতায় যা লেখা নেই তা খুঁজে বের করা, আর সবার সম্মিলিত ক্ষমা প্রার্থনা। কিন্তু একটা কথা বারবার মাথায় ঘুরছিল। কবিরাজ বলল, তোমাদের 3 দিন সময়। সে তোমাদের বলেছে, সে কি শুধু ইমরানের কথা বলছে, নাকি এই গ্রামের সব শিশুর কথা বলছে? সে কি একটা বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে? হঠাৎ বাইরে থেকে বিকট শব্দে কাঁচ ভাঙার আওয়াজ এলো, আর অসংখ্য কাকের ডাক। আমরা বাইরে ছুটে গেলাম। গ্রামের রাস্তায় দূরে কবিরাজের সেই বট গাছের দিকে আমরা তাকালাম। সেখানে শত শত কাক জমা হয়েছে, গাছের ডালে চারপাশে। তারা একসাথে ডাকছে একটা বিভীষিকাময় করুণ সুরে। আর গাছের গুড়িতে সাদা সাদা কি যেন লেখা হয়েছে, রক্ত দিয়ে। বট গাছের গুড়িতে যা লেখা ছিল তা দেখে গ্রামের সবাই স্তম্ভিত। রক্তরাঙা অক্ষরে লেখা, 3 দিন, 3 প্রাণ, 3 কবর। লোকজন জড়ো হতে লাগলো। কেউ কাঁদছে, কেউ আতঙ্কে চিৎকার করছে। রফিক আমার পাশে দাঁড়িয়ে কাঁপছিল। এর মানে কি সাব্বিরজি? তার মানে, আমি ধীরে বললাম, আমাদের সময় খুব কম। কবিরাজ 3টা জিনিস চাইছে, তার পরিবারের 3টা কবর, স্ত্রী, ছেলে, আর সম্ভবত তার নিজের অসমাপ্ত শেষকৃত্য। অথবা, আমি থেমে গেলাম। একটা ভয়ঙ্কর সম্ভাবনা মনে আসছে। 3 প্রাণ, সে হয়তো আরও 3টে শিশুর প্রাণ নিতে চলেছে। চারপাশ থেকে হইচই উঠল। আমরা কি করব? এখনই গ্রাম ছেড়ে চলে যাই? না, পালালে সে আরও ক্ষেপে যাবে। আমি চিৎকার করে সবাইকে শান্ত করতে বললাম, শোন, পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না। এই আত্মা তোমাদের পিছনে ছুটবে, যেখানেই যাও। আমাদের তার শর্ত পূরণ করতে হবে, তার পরিবারের সন্ধান করতে হবে। এক বৃদ্ধ, নাম ফজলু মিয়া, এগিয়ে এলেন। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, প্রায় 90 বছর বয়স, চোখে মুখে গভীর বেদনা। আমি কিছু জানি, তিনি বললেন। কণ্ঠস্বর কাঁপছে। আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমার স্মৃতি আছে। সবাই নিঃশব্দ হয়ে গেল। ফজলু মিয়া বলতে লাগলেন, কবিরাজ নিশিকান্তের স্ত্রী সুলতানা বেগম আর তার ছেলে মনিরুদ্দিন তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর তারা আশ্রয় নিয়েছিল আমাদের গ্রামের এই পশ্চিম পাড়ের এক গরিব কৃষক পরিবারের কাছে। কিন্তু জমিদারের লোকেরা তাদের সেখানেও শান্তি দেয়নি। হুমকি দিয়েছিল যে যারা তাদের আশ্রয় দেবে তাদেরও একই পরিণতি হবে। শেষ পর্যন্ত সুলতানা বেগম তার ছেলে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। কিন্তু কয়েকদিন পরেই নদীর পাড়ে 2টো লাশ পাওয়া যায়। ঘন নিস্তব্ধতা। লাশ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ফজলু মিয়া চোখ মুছলেন। বলা হতো বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু গ্রামের সবাই জানত জমিদারের লোকেরাই তাদের মেরেছে। ভয়ে কেউ কিছু বলতে পারেনি। কোনো আনুষ্ঠানিক দাফনও হয়নি। গরিব কয়েকজন মানুষ লাশটা নদীর পাড়েই একটা সাধারণ গর্তে মাটি চাপা দিয়েছিল। সঠিক জায়গাটা এখন কেউ জানে না। নদীর গতিপথ বদলেছে, জায়গাটা হয়তো বন্যার পানিতে ভেসে গেছে। একটা করুণ নৃশংস ইতিহাস। শুধু কবিরাজ নন, তার পুরো পরিবারই নির্মম পরিণতি বরণ করেছে। তাহলে কবর খুঁজে বের করা প্রায় অসম্ভব, রফিক হতাশ হয়ে বলল। না, আমি বললাম, আমাদের চেষ্টা করতে হবে। ফজলু মিয়া, আপনি কি পশ্চিম পাড়ের সেই জায়গাটা দেখাতে পারবেন যেখানে তারা আশ্রয় নিয়েছিল? ফজলু মিয়া মাথা নেড়ে সম্মতি দিলেন। আমরা একদল লোক নিয়ে পশ্চিম পাড়ের দিকে রওনা দিলাম। পথে গ্রামের অনেকে আমাদের পিছু নিল। এখন শুধু কৌতূহল নয়, বাঁচার তাগিদে সবাই এগিয়ে আসছে। পশ্চিম পাড়ে গিয়ে দেখা গেল সেখানে এখনও কিছু পুরনো বাড়ির ভগ্নদশা দাঁড়িয়ে আছে। ফজলু মিয়া একটা ধিপি হয়ে যাওয়া কুটিরের দিকে আঙুল তুললেন। এই বাড়িটাই। তখন যারা থাকতো তাদের বংশধররা এখন শহরে চলে গেছে, বাড়ি খালি পড়ে আছে। আমি বাড়িটাতে ঢুকলাম। ভেতরে ধুলো, জাল, অন্ধকার, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এখানে অনেক কান্না, অনেক নিরাশা জমে আছে। আমি একটা কামরায় গেলাম যেখানে জানালা ভাঙা,
মেঝেতে কিছু পুরনো জিনিস পড়ে আছে, একটা ভাঙা মাটির কলস, একটা মরিচা ধরা ছুরি। হঠাৎ আমার মাথা ঝিমঝিম করল। চোখের সামনে ঝাপসা দৃশ্য ভেসে উঠল। একটা মহিলা শীর্ণ, ভয়ে কাঁপছেন, একটা কিশোর ছেলেকে জড়িয়ে ধরে আছেন। বাইরে থেকে কেউ চিৎকার করছে, বের হয়ে আস, নইলে আগুন ধরিয়ে দেব। আমি পিছিয়ে এলাম। এই বাড়িতেই হয়তো শেষ আশ্রয় পেয়েছিলেন সুলতানা বেগম ও তার ছেলে। এখান থেকে তারা কোথায় গিয়েছিল? আমি ফজলু মিয়াকে জিজ্ঞেস করলাম। লোকেরা বলতো তারা নদীর দিকে গিয়েছিল রাতের অন্ধকারে, তারপর আর কেউ তাদের জীবিত দেখেনি। আমরা নদীর পাড়ের দিকে গেলাম। নদীটা এখন শীর্ণ, কিন্তু চারপাশে বড় বড় বন্যার চিহ্ন দেখা যাচ্ছে। অনেক গাছপালা, ঝোপঝাড়। এত বড় এলাকা, রফিক বলল, কবর খুঁজে পাবো কি করে? আমি চিন্তা করলাম, কবিরাজের আত্মা আমাদের সুযোগ দিয়েছে, কিন্তু এটা একটা পরীক্ষাও বটে। সে দেখতে চায় এই গ্রামের মানুষরা কি তার পরিবারের জন্য কষ্ট স্বীকার করতে রাজি। আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে। আমি ঘোষণা দিলাম, পুরো এলাকা চষে বেড়াতে হবে, ছোট ছোট দলে ভাগ হয়ে। কিন্তু সাবধান, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গ্রামের প্রায় 40 জন পুরুষ এগিয়ে এলো। আমরা দল ভাগ করলাম। আমি, রফিক আর ফজলু মিয়া একসাথে থাকলাম। ফজলু মিয়া যতটুকু মনে করতে পারছেন সেই দিকেই আমরা এগুতে লাগলাম। ঘন্টার পর ঘন্টা আমরা খুঁজলাম, মাটি খুঁড়লাম, ঝোপ সরালাম। সন্ধ্যা হয়ে এলো, আলো কমে আসছিল। হঠাৎ দূরে একদল মানুষের চিৎকার শোনা গেল। আমরা দৌড়ে গেলাম সেদিকে। একজন যুবক সালাম সাদা মুখে বলল, আমরা আমরা একটা জিনিস পেয়েছি। সালামের হাতে ছিল একটা পুরনো মরিচা ধরা তালা, আর তালার সাথে লাগানো একটা চেন, যা প্রায় মাটির সাথে মিশে গিয়েছিল। এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম। ওই বড় শেওড়া গাছের নিচে, সালাম বলল। মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল। আমরা শেওড়া গাছের কাছে গেলাম। গাছটা খুবই পুরনো, ডালপালা ভয়ানকভাবে বেঁকে গেছে। গাছের গুড়ির পাশেই একটা ছোট্ট ঢিপি। সেখানে মাটি খুঁড়তেই দেখা গেল একটা ছোট্ট পাথর চাপা দেওয়া স্থান। পাথর সরাতেই নিচে একটা ছোট্ট বাক্সের মতো জিনিস দেখা গেল, কাঠের তৈরি, কিন্তু প্রায় পচে গেছে। আমি সাবধানে বাক্সটা বের করলাম। ভেতরে কি আছে? সবাই নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে। বাক্সটা খুলতেই একটা তীব্র গন্ধ বেরোলো, পচন, কিন্তু তার সাথে একটা মিষ্টি গন্ধ, যেন কোনো ফুল বা ঔষধ। ভেতরে ছিল একটা মাটির সিন্দুক, আর তার ভেতর কিছু জিনিস, একটা ভাঙা চিরুনি, একটা ছোট্ট পিতলের চুড়ি, আর একটা হলুদ কাপড়ে মোড়ানো কাগজের টুকরো। কাগজটা খুবই নাজুক, প্রায় ছিঁড়ে যাওয়ার মতো। আমি সাবধানে খুললাম। উপরের লেখা প্রায় মিলিয়ে গেছে, কিন্তু কিছু শব্দ এখনো বোঝা যাচ্ছে। ক্ষমা করিও মনির মা, আমরা যাইতেছি, এ জীবনের পর দেখা হইবে। এটা সুলতানা বেগমের চিরকুট। সম্ভবত তিনি তার স্বামীকে লিখেছিলেন, শেষবারের মতো। চারপাশের নিঃশব্দতা, অনেকের চোখে পানি। এটাই প্রমাণ, আমি বললাম। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। এখানেই হয়তো তাদের দেহ মাটি দেওয়া হয়েছিল, কিন্তু দেহ নিজেরা নদীর গতিপথ বদলানোর সাথে সাথে হয়তো সরে গেছে। তাহলে কি করব? রফিক জিজ্ঞেস করল। আমরা এখানেই একটা স্মৃতিচিহ্ন তৈরি করব, আমি বললাম, এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করব। কিন্তু শুধু এটা যথেষ্ট হবে না, কবিরাজ নিজের শেষকৃত্যও চায়। কবিরাজের দেহ তো পুড়ে গিয়েছিল, ফজলু মিয়া বললেন। তার কিছুই অবশিষ্ট নেই। আছে, আমি মনে করিয়ে দিলাম। আমরা আগের দিন যে হাড়ের টুকরো পেয়েছিলাম সেটা। আরও হয়তো আছে। আমাদের সেই বটগাছের নিচে আরও গভীরে খনন করতে হবে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক কাজ। কবিরাজের আত্মা হয়তো আমাদের বাধা দেবে। রাত তখন গভীর। আমরা সবাই বাড়ি ফিরলাম। আগামীকালই আমরা বটগাছের নিচে খনন শুরু করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি একটা গভীর অস্বস্তি বোধ করছিলাম। কবিরাজ আমাদের 3 দিন সময় দিয়েছে। আজকে প্রথম দিন কেটে গেল। আমরা শুধু একটা চিরকুট পেরেছি। আরও 2 দিন। রাতে আমি আবার রফিকের বাড়িতে থাকলাম। আজকে রাতে সবাই সতর্ক, অনেকেই জেগে আছে, দল বেঁধে। শিশুদের নিয়ে মহিলাদের একটা নির্দিষ্ট বাড়িতে রাখা হয়েছে, যেখানে পুরুষরা পাহারা দিচ্ছে। আমি আমার ঘরে বসে চিন্তা করছিলাম। হঠাৎ জানালার বাইরে আলো নড়ল। কে যেন লণ্ঠন নিয়ে হাঁটছে। আমি উকি দিলাম। দেখলাম ফজলু মিয়া একা একা হাঁটছেন, মুখে কিছু বলছেন। তিনি কোথায় যাচ্ছেন রাত এত গভীরে? আমি দ্রুত বাইরে গেলাম।
ফজলু মিয়া, কোথায় যাচ্ছেন? তিনি থমকে দাঁড়ালেন, লণ্ঠন উঁচু করে আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত জ্বলন। সাব্বিরজি, আমি কিছু মনে করতে পারছি। কি? কবিরাজের ছেলে মনির উদ্দিন, সে মরেনি। আমি হতবাক। কি বলছেন? ফজলু মিয়া কাছেই একটা পাথরে বসে পড়লেন। আমি তখন 7-8 বছরের হবে। আমার বাবা আমাকে বলেছিলেন সুলতানা বেগম নদীতে লাফ দিয়েছিলেন, কিন্তু মনির উদ্দিন, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গিয়েছিল দূরের কোনো গ্রামে। কিন্তু পরবর্তীতে কি হলো কেউ জানে না। এটা একটা বড় মোড়। যদি মনির উদ্দিন বেঁচে থাকে তাহলে তার বংশধররা আজও কোথাও আছেন, আর কবিরাজের আত্মা যদি সেটা জানে তাহলে তার প্রতিশোধের পালায় হয়তো আরও জটিলতা আছে। কি করে জানব? আমি জিজ্ঞেস করলাম। ফজলু মিয়া মাথা নেড়ে, জানি না, কিন্তু একটা কথা মনে পড়ছে। সুলতানা বেগমের একটা ভাই ছিল অন্য গ্রামে। সে হয়তো মনির উদ্দিনকে নিয়ে গিয়েছিল। কোন গ্রাম? সেটা বোধহয় রামপুর গ্রাম, আমাদের থেকে প্রায় 20 মাইল দূরে। রাতেই এত দূরে যাওয়া সম্ভব নয়। আমরা আগামীকাল সকালে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু সমস্যা হলো আগামীকাল আমাদের বটগাছের নিচে খননও শুরু করতে হবে, আর ইমরানের অবস্থার দিকেও নজর রাখতে হবে। আমি রফিককে সব বললাম। আমরা সিদ্ধান্ত নিলাম 2টো দলে কাজ করব। এক দল আমার নেতৃত্বে রামপুর গ্রামে যাবে মনির উদ্দিনের সন্ধানে, অন্য দল রফিক আর কিছু সাহসী যুবকের নেতৃত্বে বটগাছের নিচে খনন শুরু করবে, কিন্তু খুব সাবধানে। কোনো অশুভ লক্ষণ দেখলেই কাজ বন্ধ করবে। রাতে আবারও অশান্তি শুরু হলো। শুধু আমার বা রফিকের ঘরেই নয়, পুরো গ্রাম জুড়েই অদ্ভুত আওয়াজ শোনা গেল। কারো বাড়ির দরজায় কে যেন ঘা মারছিল, কারো ছাদে পাথর পড়ার শব্দ, আর সবচেয়ে ভয়ানক, গ্রামের কয়েকটা বাড়ির দরজায় কালো হাতের ছাপ দেখা গেল, যেন কেউ পুড়ে যাওয়া হাত দিয়ে দরজা ঠেলেছে। গ্রামের লোকজন প্রায় ভেঙে পড়ছিল। অনেকে বলতে লাগলো আমরা উসখুস করায় কবিরাজ আরও ক্ষেপে গেছে। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম এটা তার চাপ তৈরির কৌশল। সে চায় আমরা ভয় পেয়ে থেমে যাই। ভোর হতে না হতেই আমরা প্রস্তুতি শুরু করলাম। আমি রফিকের কাজিন আরেকজন যুবককে সাথে নিয়ে রামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটরসাইকেলে করে যেতে হবে। পথটা খুবই একাকী, মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রায় 2 ঘন্টা পরে আমরা রামপুর গ্রামে পৌঁছালাম। গ্রামটা বেশ বড়, লোকজনের ভিড়। আমরা সরাসরি গ্রামের মসজিদে গেলাম। ইমাম সাহেবের সাথে কথা বললাম। তিনি বয়স্ক মানুষ, গ্রামের ইতিহাস জানেন। নিশিকান্ত কবিরাজ, তিনি বললেন। না, নাম শুনিনি, কিন্তু অনেক বছর আগে আমাদের গ্রামে একটা নতুন পরিবার এসেছিল, একটা বিধবা মহিলা আর তার ভাইপো। ছেলেটার নাম ছিল মুন্না। তারা খুব গোপনে থাকত, কাউকে বিশ্বাস করত না। পরে তারা এই গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না। মুন্না? আমি জিজ্ঞেস করলাম। তার কোনো চিহ্ন রয়ে গেছে? কেউ আত্মীয় আছে? ইমাম সাহেব ভাবলেন। হ্যাঁ, মহিলাটি যাবার আগে আমাকে একটা জিনিস দিয়েছিলেন। বলেছিলেন যদি কখনো তার পরিবার থেকে কেউ আসে তাহলে যেন দিই। আমরা উৎসুক হয়ে উঠলাম। কি জিনিস? ইমাম সাহেব তার ঘরে গিয়ে একটা ছোট্ট কাঠের বাক্স বের করলেন। ভেতরে ছিল একটা পুরনো রুমাল, আর তার ভেতর মোড়ানো একটা পিতলের মেডেল। মেডেলটা দেখে আমি চমকে উঠলাম। এটা ঠিক সেই একই চিহ্ন, ত্রিশূল আর চোখ, যেটা কবিরাজের কাঠের টুকরোতে ছিল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মহিলাটি বলেছিলেন এটা তার স্বামীর। তার স্বামী একজন বড় কবিরাজ ছিলেন, অন্যায়ভাবে মারা গেছেন। তিনি বলেছিলেন এটা তার ছেলের কাছে রাখার জন্য, কিন্তু ছেলেটা, সে খুব ভেঙে পড়েছিল, সব ভুলে যেতে চাইত। শেষ পর্যন্ত সে এই গ্রাম ছেড়ে চলে গেল। কোথায় গেল? ইমাম সাহেব মাথা নেড়ে, জানি না, কিন্তু শুনেছি সে নাকি শহরে গিয়ে কোনো ফ্যাক্টরিতে কাজ নেয়, আর তারপর থেকে কোনো খবর নেই। অনেক বছর হয়ে গেছে। এতটুকুই, একটা মেডেল, একটা অসমাপ্ত গল্প। আমি মেডেলটা হাতে নিয়ে দেখলাম। হাতে নেওয়া মাত্রই একটা ঝাঁকুনি অনুভব করলাম। মনে হলো কেউ আমার কানে ফিস ফিস করল। আমার রক্ত, আমার বংশ। আমি মেডেলটা সাবধানে রাখলাম। অন্তত এটুকু পেয়েছি যে কবিরাজের বংশ লোপ পায়নি। একজন বেঁচে আছে বা ছিল, কিন্তু তাকে খুঁজে বের করা এখন অসম্ভবের কাছাকাছি। আমরা ফিরতে শুরু করলাম। ফেরার পথে আমার ফোন বেজে উঠল। রফিক, তার কণ্ঠে আতঙ্ক। সাব্বির জি, ফিরে আসুন এখনই, ভয়ানক কিছু হয়েছে। কি হয়েছে? আমরা বটগাছের নিচে খনন শুরু করেছি, আরও হাড়ের টুকরো পেয়েছি, কিন্তু তখনই ইমরান, সে মারা গেছে। আমার হৃদয় থমকে গেল। কি?
হ্যাঁ, হঠাৎ করেই তার দেহ থেকে কালো ধোঁয়া বের হয়েছে, আর তারপর সে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। আর শুধু ইমরান নয়, আরও 2টা বাচ্চা, একই অবস্থা শুরু হয়েছে। কবিরাজ বলেছিল 3 প্রাণ, সে শুরু করে দিয়েছে। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। আমরা দ্রুত ফিরছিলাম, কিন্তু পথটা এখন আরও ভয়ানক মনে হচ্ছিল। আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি শুরু হয়েছে। আমরা গ্রামে পৌঁছেই দেখলাম বিশৃঙ্খলা, লোকজন রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। ইমরানের বাড়ির দিকে সবাই ছুটছে। ইমরানের বাড়িতে গিয়ে দেখি ছেলেটা শুয়ে আছে, নিশ্চল। তার বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ানক দৃশ্য হলো ইমরানের মুখে একটা হাসি, একেবারে শান্ত, তৃপ্তির হাসি, যেন শেষ পর্যন্ত সে মুক্তি পেয়েছে। কি হলো ঠিকভাবে? আমি রফিককে জিজ্ঞেস করলাম। আমরা খনন করছিলাম, রফিক কাঁপছিল। হাড়ের আরও কয়েকটা টুকরো পেলাম। তখনই বাড়ি থেকে চিৎকার শুনলাম। দৌড়ে এসে দেখি ইমরান শয্যায় উঠে বসেছে, তার চোখ জলজল করছে, আর সে বলছে, একটা প্রাণ নিলাম, সময় কম, বাকি 2টা। তারপরই সে শুয়ে পড়ল, আর আর নিঃশ্বাস বন্ধ। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, পাশের ঘরে গিয়ে বসে পড়লাম। আমরা ব্যর্থ হলাম। কবিরাজ তার প্রতিশোধের প্রথম ধাপ সফল করল। আর যে 2 বাচ্চার অবস্থা খারাপ হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তারা একই লক্ষণ দেখাচ্ছে, কালো দাগ, জ্বর, কথা বন্ধ। তাদের পরিবারও সেই লাঠিয়াল আর সাক্ষীর বংশধর। এখন আমাদের কাছে মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে আমাদের কবিরাজের পরিবারের পূর্ণ সন্ধান করতে হবে এবং তার আত্মাকে শান্ত করতে হবে, না হলে আরও 2টা শিশুর প্রাণ যাবে। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে, বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে, যদিও এখনও বিকেল। হঠাৎ গ্রামের লাউড স্পিকারে তাকবীর ধ্বনি উঠল, আজান। কিন্তু আজানের আওয়াজটা একটু বেখাপ্পা শোনাল। স্বরটা যেন বদলে গেছে, কর্কশ, তিক্ত। লোকজন মসজিদের দিকে তাকালো। আজান শেষ হওয়ার পরও স্পিকারে কিছু শব্দ ভেসে আসলো। গুনগুন করে কিছু বলা হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। তারপর স্পিকারে একটা স্পষ্ট, কর্কশ গলার আওয়াজ এলো, শোন, সবাই শোন, তোমাদের অবশিষ্ট সময় 2 দিন, 2 প্রাণ বাকি। আমার পরিবারকে ফিরে দাও, নইলে শুধু শিশু নয়, বড়রাও রক্ষা পাবে না। স্পিকার থেকে বিকট শব্দ হয়ে নিঃশব্দ হয়ে গেল। গ্রামবাসী আতঙ্কে চিৎকার করে উঠল। অনেকেই মসজিদের দিকে ছুটল, কিন্তু মসজিদের দরজা বন্ধ, ভেতরে কেউ নেই। লাউডস্পিকারটা নিজে থেকে কাজ করেছে। আমি বুঝলাম কবিরাজের আত্মা এখন সরাসরি যোগাযোগ করছে, ভয় দেখাচ্ছে, সে তার ক্ষমতা বাড়াচ্ছে। আমাকে দ্রুত কিছু করতে হবে, কিন্তু কি? আমরা কবর খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু সময় কম। হয়তো আমাদের অন্য পথে ভাবতে হবে। আমি রফিককে বললাম, আমাদের গ্রামের সবাইকে এক জায়গায় জমায়েত করতে হবে। সবার সামনে আমি কবিরাজের আত্মার সাথে কথা বলবো। কিভাবে? রুহানি যোগাযোগের একটা পদ্ধতি আছে, কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ। কবিরাজের আত্মা যদি রেগে যায়, তাহলে আমিও আক্রান্ত হতে পারি, কিন্তু এটাই শেষ উপায়। সন্ধ্যায় গ্রামের মাঠে সবাই জমায়েত হলো। মাঝখানে আমি বসেছি, চারপাশে লোকজন। আমি কিছু আয়াত পড়লাম, বিশেষ দোয়া করলাম, যাতে কবিরাজের আত্মাকে ডাকা যায়, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমে কিছুই হলো না, শুধু বাতাস বইতে লাগলো, বৃষ্টি থেমে গিয়েছিল। তারপর হঠাৎ মাঠের মাঝখানের মাটির নিচ থেকে সাদা ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়া ঘন হয়ে একটা অস্পষ্ট মূর্তি তৈরি করল। লম্বা দাড়ি, পুড়ে যাওয়া মুখ, জলজলে চোখ। লোকজন ভয়ে পিছু হটল। আমি স্থির থাকলাম। নিশিকান্ত কবিরাজ, আমি বললাম, আমরা আপনার কষ্ট বুঝতে পেরেছি। আমরা আপনার পরিবারের সন্ধান করছি। আমরা আপনার স্ত্রীর চিরকুট পেয়েছি। আপনার ছেলে বেঁচে গিয়েছিল, সে অন্য গ্রামে গিয়েছিল। ধোঁয়ার মূর্তি নড়ল। একটা আওয়াজ এলো সরাসরি আমার মাথার ভেতরে, সবাই শুনতে পেল না। বেঁচে গিয়েছিল? তাহলে সে এখন কোথায়? আমরা জানি না, কিন্তু আপনার একটি চিহ্ন আমরা পেয়েছি। আমি মেডেলটা বের করে ধোঁয়ার দিকে বাড়িয়ে দিলাম। মেডেলটা হাতে নেওয়া মাত্রই ধোঁয়ার মূর্তি থরথর করে কাঁপতে শুরু করল। একটা মিশ্র আওয়াজ, কান্না, হাসি, ক্রোধ। এটা এটা আমার প্রতীক। আমি এটা আমার ছেলের জন্য রেখে গিয়েছিলাম। সে বেঁচেছে। হ্যাঁ, কিন্তু আমরা তাকে খুঁজে পাচ্ছি না, আর আপনার স্ত্রীর কবরও আমরা ঠিকমতো পাইনি। আপনি কি আমাদের সাহায্য করবেন?
যদি আমরা আপনার পরিবারের সম্মান ফিরিয়ে দিই, আপনি কি প্রতিশোধ থামাবেন? ধোঁয়ার মূর্তি নিঃশব্দ হয়ে রইল। তারপর বলল, তোমরা একটা কাজ করো, আমার সেই হাড়ের টুকরোগুলো জড়ো করো, আমার স্ত্রীর সম্ভাব্য কবরে সেগুলো রাখো, আর গ্রামের সবাই যাদের পূর্বপুরুষরা আমার রক্তে দোষী তারা সেখানে জমায়েত হবে। তারা ক্ষমা চাইবে, আমাকে ন্যায় বিচার দেবে। কিভাবে ন্যায় বিচার দেব? যারা সরাসরি দোষী তাদের নাম বল, তাদের বংশধররা সামনে আসবে, তারা স্বীকার করবে তাদের পূর্বপুরুষের পাপ, আর আমাকে একটা স্মৃতিস্তম্ভ দেবে এই গ্রামে, যেখানে আমার নামে মানুষ দোয়া করবে। এটা অনেক বড় শর্ত, কিন্তু সম্ভব। আমরা করতে পারি, আমি বললাম, কিন্তু আপনি বাকি 2 শিশুকে ছেড়ে দেবেন? ধোঁয়ার মূর্তি আবার নড়ল। তাদের অবস্থা স্থির থাকবে যদি তোমরা আগামীকাল সূর্যাস্তের আগে এই কাজগুলো শুরু করো। যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে শুধু শিশু নয়, পুরো গ্রাম জ্বলে পুড়ে ছারখার হবে। আমার শক্তি এখন অনেক বেশি। ধোঁয়া মিলিয়ে গেল, মাঠে নিঃশব্দতা নেমে এলো। আমরা এখন জানি কি করতে হবে, কিন্তু সময় খুব কম। আগামীকালই আমাদের সবকিছু করতে হবে। হাড় জড়ো করা, ক্ষমা চাওয়ার সমাবেশ এবং স্মৃতিস্তম্ভের কাজ শুরু করা। কিন্তু একটা গভীর সন্দেহ আমার মনে ছিল। কবিরাজের আত্মা কি সত্যিই ক্ষমা চায়, নাকি এটা একটা ভাব? সে যেভাবে ইমরানকে মেরেছে তাতে তার ক্রোধ এখনো পূর্ণ। হয়তো সে চায় সবাইকে এক জায়গায় জমায়েত করে তারপর কোনো ভয়ানক কিছু করতে। আমি রফিককে বললাম, আমাদের খুব সাবধান থাকতে হবে। কালকের সমাবেশে সবাইকে আসতে বল, কিন্তু শিশু ও মহিলাদের দূরে রাখার ব্যবস্থা কর, আর কিছু লোককে লুকিয়ে থাকতে বল যদি কোনো অঘটন হয়। রাতে আমি ঘুমাতে পারলাম না। মেডেলটা আমার পাশে রাখা। মাঝে মাঝে মনে হলো এটা গরম হচ্ছে, একটা নিঃশব্দ স্পন্দন যাচ্ছে। ভোর রাতে আমি হঠাৎ জেগে দেখলাম মেডেলটা থেকে একটু একটু করে আলো বেরোচ্ছে, নরম সবুজ আলো। আলোটা বাড়তে উঠে ঘরের মাঝখানে জমা হতে লাগলো, একটা মূর্তির আকার নিল। কিন্তু এটা কবিরাজের মূর্তি নয়, একটা তরুণ ছেলের মূর্তি, মনিরুদ্দিন। মূর্তিটা আমার দিকে তাকালো দুঃখ ভরা চোখে। তারপর তার মুখ নড়ল। কোনো আওয়াজ নেই, কিন্তু আমি মনে মনে শুনতে পেলাম, বাবাকে থামাও, সে পথ ভুলে গেছে, ক্ষমা করে দাও। তারপর আলোটা মিলিয়ে গেল। আমি বসে রইলাম, হৃদয় দ্রুত স্পন্দিত। এটা কি কবিরাজের ছেলের আত্মা? সে কি তার বাবাকে থামাতে চায়? এখন সবকিছু আরও জটিল হয়ে গেল। যদি কবিরাজের নিজের ছেলের আত্মাও তার বিরুদ্ধে হয়, তাহলে হয়তো কবিরাজের ক্রোধ এতটাই বিকৃত যে সেই যুক্তিতর্কের বাইরে চলে গেছে। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। আগামীকালের দিনটা হবে এই গ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, হয় মুক্তি নয়তো সম্পূর্ণ ধ্বংস। ভোর হলে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। পূর্ব দিকে আকাশ লাল হয়ে উঠছে, কিন্তু সেই লালিমায় যেন কালো মিশ্রণ আছে, একটা অশুভ আভাস। দূরের বটগাছটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, যেন একটা বিশাল অপেক্ষামান দানব। সেই রক্ত লাল ভোর, পূর্বাকাশের আলো যেন কোনো দানবের চোখের মতো জ্বলছিল। আমি জানালা থেকে সরে এলাম, মনটা খুবই ভারী। রাতের সেই দৃশ্য, মনিরুদ্দিনের আত্মার আবির্ভাব আমাকে নাড়া দিয়েছে। কবিরাজের নিজের ছেলেই যদি তাকে থামাতে চায়, তাহলে বুঝতে হবে নিশিকান্তের ক্রোধ শুধু প্রতিশোধের সীমা ছাড়িয়ে গেছে। সে এখন শুধুই এক ধ্বংসাত্মক শক্তি। গ্রামের মানুষজনের মুখে ভয় আর হতাশার ছাপ। ইমরানের মৃত্যু সবাইকে ভেঙে দিয়েছে। আরও 2টি শিশু এখন মৃত্যুর প্রহর গুনছে, 8 বছরের মেয়ে সুমাইয়া আর 6 বছরের ছেলে রাজু। তাদের পরিবার বেপরোয়া হয়ে পড়েছে। কেউ কেউ গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, কিন্তু সবাই জানে পালালে সমস্যার সমাধান হবে না। সকালে আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম। আমাদের 3টি কাজ আগামীকাল সূর্যাস্তের আগে শেষ করতে হবে। 1, কবিরাজের দেহাবশেষের সমস্ত টুকরো জড়ো করে তার স্ত্রীর সম্ভাব্য কবরে রাখা। 2, গ্রামের সবাই, বিশেষ করে দোষী বংশধরদের নিয়ে সমাবেশ করা, ক্ষমা চাওয়া। 3, কবিরাজের নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার কাজ শুরু করা। প্রথম কাজটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বটগাছের নিচে আরও খনন করতে হবে। আমরা নির্বাচিত কয়েকজন সাহসী যুবক নিয়ে কাজ শুরু করলাম। এবার আমি সরাসরি উপস্থিত থাকলাম। বটগাছটা আজকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার ডালগুলো যেন হাত বাড়িয়ে আছে, পাতাগুলো নড়ছে না, কিন্তু একটা গভীর নিঃশ্বাসের শব্দ আসছে, যেন গাছটা নিজেই প্রাণবন্ত। মাটি কালো, আর্দ্র।
খনন শুরু হলো। প্রথমে কিছুই পাওয়া গেল না। তারপর এক যুবকের কোদালে কিছু শক্ত জিনিস লাগলো। আমরা সাবধানে মাটি সরালাম। দেখা গেল শুধু হাড়ের টুকরো নয়, একটা পুরো খুলির অংশ, পুড়ে যাওয়া, কালচে। লোকজন ভয়ে পিছু হটল। আমি স্থির থাকলাম। এটা কবিরাজ নিশিকান্তেরই মাথার খুলি হতে পারে। আমি আল্লাহর নাম নিয়ে সেটা তুলে নিলাম। খুলিটা হাতে নেওয়া মাত্রই একটা তীব্র শীতলতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর এক ঝলকানি, আগুনের শিখা, চিৎকার আর এক তীব্র বেদনার অনুভূতি। আমি জোর করে খুলিটা একটা সাদা কাপড়ে মুড়লাম। আরও দেখ, আমি বললাম, সমস্ত টুকরো জড়ো কর, কিন্তু সাবধান, কোনো কিছু নষ্ট করো না। আরও খননে আমরা পেলাম কয়েকটা হাতের হাড়, পায়ের হাড়ের টুকরো আর একটা পোড়া লোহার অঙ্গুরি। অঙ্গুরিতে সেই একই চিহ্ন, ত্রিশূল ও চোখ। সমস্ত দেহাবশেষ আমরা সাবধানে একটা কাঠের বাক্সে রাখলাম। এবার আমাদের যেতে হবে সুলতানা বেগমের সম্ভাব্য কবরে। আমরা পশ্চিম পাড়ের সেই জায়গায় গেলাম যেখানে চিরকুট পাওয়া গিয়েছিল। সেখানে আমরা একটা ছোট্ট গর্ত করলাম, বাক্সটা সেখানে রাখলাম। আমি কোরআনের কিছু আয়াত পড়লাম, দোয়া করলাম, আশা করলাম এতে কবিরাজের আত্মা কিছুটা সান্ত্বনা পাবে। কিন্তু কাজ শেষ হওয়ার পরও পরিবেশের কোনো উন্নতি হলো না। বাতাস আরও ঠান্ডা হয়ে বইতে লাগলো, আর দূর থেকে একটা গুনগুনানি শোনা গেল, যথেষ্ট নয়, যথেষ্ট নয়। দ্বিতীয় কাজ, আমি রফিককে বললাম, সমাবেশের আয়োজন কর, সবাইকে বল মাঠে জমায়েত হবার জন্য। বিশেষ করে যাদের পূর্বপুরুষরা জড়িত ছিল তাদের সামনে আসতেই হবে। সমাবেশের সময় ঠিক হলো বিকেল 4টায়, কিন্তু দুপুরের মধ্যেই আমরা বুঝতে পারলাম গ্রামের কিছু মানুষ আসতে অনিচ্ছুক। বিশেষ করে যাদের পূর্বপুরুষরা সরাসরি দোষী, তারা ভয় পাচ্ছে যে কবিরাজের আত্মা তাদের সরাসরি ক্ষতি করবে। রফিক আর আমি বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যদি তোমরা সামনে না আসো, আমি বললাম, তাহলে কবিরাজ আরও রেগে যাবে। সে চাইছে তোমাদের মুখোমুখি হতে, ক্ষমা চাইতে, এটাই একমাত্র উপায়। অবশেষে বিকেল 3:30টার দিকে গ্রামের মাঠে একটা বিরাট জমায়েত হলো, প্রায় 300 মানুষ। সামনের সারিতে বসেছে সেই সব পরিবারের সদস্যরা যাদের পূর্বপুরুষরা কবিরাজের মৃত্যুর সাথে জড়িত ছিল। জমিদারের লাঠিয়াল, সাক্ষী আর যে দেওয়ান, রফিকের পূর্বপুরুষ, নিষ্ক্রিয় ছিলেন। আমি মাইক্রোফোন হাতে নিলাম। মাঠের মাঝখানে একটা মঞ্চ বানানো হয়েছে, কিন্তু আজকে মাইক্রোফোনটা কাজ করছে কিনা সন্দেহ। বিদ্যুৎ আসছে না, আমরা জেনারেটর দিয়ে চালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করলাম। আজ আমরা এখানে জমায়েত হয়েছি একটি ভয়ানক অধ্যায় থেকে মুক্তি পাবার জন্য। বহু বছর আগে এই গ্রামে একটি মহা পাপ ঘটেছে। একজন নির্দোষ সৎ মানুষকে মিথ্যা অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তার নাম কবিরাজ নিশিকান্ত সরকার। মাঠ নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। আজ আমরা তাদের বংশধররা, আমি চালিয়ে গেলাম, আমাদের পূর্বপুরুষদের করা সেই পাপের দায় স্বীকার করছি। আমরা কবিরাজ নিশিকান্তের কাছে ক্ষমা চাইছি, আমরা তার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি সামনের সারির দিকে ইশারা করলাম। রফিক প্রথমে উঠে দাঁড়ালো। সে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমি রফিক উদ্দিন। আমার প্রপিতামহ ছিলেন জমিদারের দেওয়ান। তিনি কবিরাজের নির্যাতন দেখেও নিষ্ক্রিয় ছিলেন। আমি তার পাপের দায় স্বীকার করছি। কবিরাজ নিশিকান্ত, আমরা আপনাকে ক্ষমা চাই, আপনার আত্মার শান্তি কামনা করি। তারপর একে একে আরও মানুষ উঠল। জমিদারের প্রধান লাঠিয়ালের প্রপৌত্র বলল, আমার দাদা আপনার হাত পা বেঁধেছিলেন, আমি তার পাপের দায় স্বীকার করছি, ক্ষমা চাই। সাক্ষীদাতার নাতি বলল, আমার দাদা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, আমরা লজ্জিত, ক্ষমা চাই। প্রতিটি ক্ষমা প্রার্থনার সময় মাঠের বাতাস যেন আরও জোরালো হয়ে উঠছিল। আকাশে মেঘ জমা হচ্ছিল। একটা ভারী চাপা অনুভূতি সবাইকে ঘিরে ধরছিল। সব শেষ হলে আমি বললাম, এবং আমরা আজই কবিরাজ নিশিকান্তের নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরির কাজ শুরু করছি, যেখানে তার নামে দোয়া করা হবে, তার স্মৃতি রক্ষা করা হবে। আমি একটা শিলাপাট মঞ্চের সামনে রাখলাম, যার ওপর কবিরাজের নাম ও পরিচয় লেখা হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্র্যাশ! আকাশে বজ্রপাত হলো, কিন্তু বৃষ্টি নয়। একটা বিদ্যুতের খণ্ড সরাসরি মাঠের পাশের একটা পুরনো বড় গাছে আঘাত করল। গাছটা 2 ভাগ হয়ে আগুন জ্বলে উঠল। লোকজন চিৎকার করে ছুটোছুটি শুরু করল। আমি চিৎকার করে বললাম, স্থির থাক, সবাই স্থির থাক। কিন্তু তারপরই মাঠের মাটি থেকে সাদা ধোঁয়া উঠতে শুরু করল, অনেকগুলো জায়গা থেকে। ধোঁয়া ঘন হয়ে ওঠে একটা বিশাল মূর্তি তৈরি করল, কবিরাজ নিশিকান্ত।
কিন্তু এবার তার আকার অনেক বড়, ভয়ঙ্কর। তার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছিল। ক্ষমা, একটা গম্ভীর বিদ্রুপাত্মক আওয়াজ গর্জে উঠল, মাইক্রোফোনের মাধ্যমে নয়, সরাসরি বাতাসে, মাথার ভেতরে। এত সহজে ক্ষমা? তোমরা শুধু কথাই ক্ষমা চাইছ? তোমাদের পূর্বপুরুষরা আমার জীবন নিয়েছে, আমার পরিবার ধ্বংস করেছে, শুধু কথায় সব শোধ হবে? মূর্তিটা হাত বাড়ালো। দূরের সেই পুড়ে যাওয়া গাছ থেকে একটা আগুনের গোলক উঠে এসে মাঠের মাঝখানে পড়ল, কিন্তু সেটা ছড়িয়ে পড়ল না, শুধু জ্বলতে লাগলো নীল শিখায়। লোকজন ভয়ে কাঁপতে লাগলো। অনেকেই পালাতে চেষ্টা করল, কিন্তু মাঠের চারপাশে একটা অদৃশ্য বাধার মুখে পড়ল, যেন তারা কোনো দেয়ালে ধাক্কা খেল। আমি তোমাদের একটা শেষ পরীক্ষা দেব, কবিরাজের আওয়াজ বলল। তোমাদের মধ্যেই আছে সেই লোক যে এখনো আমার ক্ষোভের কারণ, যে আমার পরিবারের শেষ সদস্যকে খুঁজে পেয়েছে কিন্তু লুকিয়ে রেখেছে। সবাই হতভম্ব হয়ে তাকালো। কে কে লুকিয়ে রেখেছে? কে? আমি জোর গলায় বললাম, কে আপনি বলছেন? কবিরাজের মূর্তি একটা হাত তুলে মাঠের একদিকে ইশারা করল। সেখানে দাঁড়িয়েছিলেন ফজলু মিয়া। তিনি ভয়ে পিছু হটলেন। ফজলু মিয়া? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, কবিরাজ বলল। এই বৃদ্ধ অনেক কথা জানে, কিন্তু সব বলে না। সে জানে আমার ছেলে মনিরুদ্দিন কি হয়েছিল, জানে সে কোথায় গিয়েছিল, কিন্তু সে গোপন রেখেছে। কেন? সবাই ফজলু মিয়ার দিকে তাকালো। তিনি কাঁপতে লাগলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগল। না, আমি ভয় পেয়েছিলাম। কি গোপন রেখেছ? আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। ফজলু মিয়া কাঁদতে কাঁদতে বললেন, মনিরুদ্দিন, সে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সে এই গ্রামেই ফিরে এসেছিল অনেক বছর পরে। একটা চমক, সবাই নিঃশ্বাস রুদ্ধ করে শুনল। সে ফিরে এসেছিল প্রায় ৩০ বছর আগে, ফজলু মিয়া বললেন। একজন মধ্যবয়স্ক মানুষ হয়ে, কিন্তু সে তার আসল পরিচয় গোপন রেখেছিল। সে শুধু বলতো সে একটি দূরের গ্রাম থেকে এসেছে ব্যবসা করতে। সে এই গ্রামেই থাকত কিছুদিন, কিন্তু তারপর সে জানতে পেরেছিল তার বাবা মার কি হয়েছিল। সে প্রচণ্ড রেগে গিয়েছিল। সে প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল। কি করল সে? আমি জিজ্ঞেস করলাম। সে গ্রামের কিছু লোককে খুঁজে বের করল, যারা তার বাবার মৃত্যুর সাথে জড়িত ছিল, তাদের বংশধর। সে তাদের অভিশাপ দিল, একটা বিশেষ মন্ত্র, একটা বিশেষ অনুষ্ঠান করে। সে বলল তার বাবার আত্মা শান্তি পায়নি এবং প্রতিশোধ নেবে। এখন সব পরিষ্কার হয়ে গেল। কবিরাজ নিশিকান্তের আত্মা জাগ্রত হওয়ার পেছনে শুধু তার দেহাবশেষ উদ্ধারই নয়, তার নিজের ছেলেরই একটা অভিশাপ কাজ করছে। মনিরুদ্দিন গ্রামে ফিরে এসে নিজেই এই অভিশাপের বীজ বপন করেছিল। কোথায় গেল মনিরুদ্দিন? আমি জিজ্ঞেস করলাম। তারপর সে গ্রাম ছেড়ে চলে গেল, ফজলু মিয়া বললেন। কিন্তু যাওয়ার আগেই সে আমাকে বলল, যদি কখনো আমার বাবার আত্মা জাগ্রত হয়, তাহলে গ্রামবাসীদের জানিও, শুধু ক্ষমা চাইলেই হবে না, দোষীদের সন্তানদেরও একই কষ্ট ভোগ করতে হবে, যেমন আমার বাবা মা ভোগ করেছিলেন। আমি ভয় পেয়েছিলাম, তাই চুপ করেছিলাম। মাঠে নীরবতা। কবিরাজের মূর্তিও নিঃশব্দ, যেন সেও এই নতুন তথ্য শুনছে। তারপর কবিরাজের আওয়াজ আবার এলো, কিন্তু এবার একটু ভিন্ন, বেদনায় ভরা। আমার ছেলে, সে এমন করেছিল, সে অভিশাপ দিয়েছিল। হ্যাঁ, ফজলু মিয়া বললেন। সে বলেছিল তোমার আত্মা চিরদিন অশান্ত থাকবে যদি না ন্যায় বিচার হয়। আর ন্যায় বিচার মানে শুধু ক্ষমা নয়, সমান প্রতিশোধ। কবিরাজের মূর্তি নড়ল, আগুনের শিখাগুলো নিভে গেল, ধোঁয়া কমে আসতে লাগল। আমি জানতাম না, আমি ভেবেছি আমার ক্রোধই আমাকে জাগ্রত রেখেছে, কিন্তু আমার নিজের রক্ত, আমার ছেলেই আমাকে এই পথে ঠেলে দিয়েছে। এটা একটা বড় মোড়। কবিরাজের আত্মা হয়তো ভেবেছে সে নিজের ইচ্ছায় প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আসলে তার ছেলের দেওয়া অভিশাপের প্রভাবেও সে চালিত হচ্ছিল। আমি সুযোগটা কাজে লাগালাম। কবিরাজ নিশিকান্ত, আমি বললাম, আপনার ছেলে ভুল পথে গিয়েছিল। প্রতিশোধে প্রতিশোধ শুধু পাপের চক্র বাড়ায়।
আপনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। আপনি জানতেন ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। আজ এই মানুষরা আপনার কাছে ক্ষমা চাইছে। তারা আপনার স্মৃতিস্তম্ভ তৈরি করবে, এটাই যথেষ্ট। আপনার ছেলের ভুলের বোঝা আপনাকে আর বহন করতে হবে না। ধোয়ার মূর্তি আরও ক্ষীণ হতে লাগল। তার চোখের লাল আলো ম্লান হয়ে এলো। আমার ছেলে, সে এখন কোথায়? আমরা জানি না, আমি বললাম। কিন্তু যদি তার আত্মাও অশান্তি থেকে থেকে থাকে, তাহলে আপনার শান্তি তাকেও মুক্তি দেবে। আপনি মুক্ত হন, তিনিও মুক্ত হবেন। মাঠের চারপাশের অদৃশ্য বাধা হঠাৎ মিলিয়ে গেল। ধোঁয়াটাও শেষ হয়ে গেল। আকাশের মেঘ কেঁদে গিয়ে সন্ধ্যার রোদ দেখা দিল। লোকজন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? কবিরাজ চলে গেল? কিন্তু আমি জানতাম এটা শেষ নয়। কবিরাজের আত্মা এখনও আছে, কিন্তু সে হয়তো ভাবনা চিন্তা করছে। তার ছেলের ভূমিকা জানতে পেরে তার ক্রোধ হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আমি সবাইকে বললাম, আজকের সমাবেশ এখানেই শেষ, কিন্তু আমরা আমাদের কথা রাখব। স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে, আর আমরা মনিরুদ্দিনের শেষ সন্ধান করব, যদি সম্ভব হয়। লোকজন ধীরে ধীরে মাঠ ছাড়ল। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু দুটি পরিবার এখনও ভয়ঙ্কর চাপের মধ্যে, সুমাইয়া আর রাজুর পরিবার। আমি তাদের বাড়ি গেলাম। দুটি শিশুর অবস্থা স্থির আছে, কিন্তু উন্নতি হয়নি। তারা জ্বর নিয়ে অচেতন অবস্থায় শুয়ে আছে। গায়ের কালো দাগগুলো এখনও স্পষ্ট। রফিক আমাকে বলল, আমরা কি পারবো সাব্বিরজি? কবিরাজ কি সত্যি ছেড়ে দেবে? আমাদের আরও একটা কাজ করতে হবে, আমি বললাম। মনিরুদ্দিনকে খুঁজে বের করতে হবে, বা অন্তত তার শেষকৃত্য করতে হবে, যদি সে মারা গিয়ে থাকে। কবিরাজের আত্মা তার ছেলের খোঁজে আটকে আছে। কিন্তু কিভাবে খুঁজব? ফজলু মিয়াও ঠিক জানে না সে কোথায় গিয়েছিল। আমি ভাবলাম। হঠাৎ আমার মনে পড়ল রামপুর গ্রামের ইমাম সাহেবের কথা। তিনি বলেছিলেন মনিরুদ্দিন শহরে গিয়ে কোনো ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল। কোন শহর? সম্ভবত নিকটতম বড় শহর রংপুর। রফিক, আমি বললাম, তোমার ফোনে ইন্টারনেট আছে? আমরা খুঁজব রংপুরের ফ্যাক্টরিগুলো ৩০-৩৫ বছর আগে, যেখানে মনিরুদ্দিন নামে কেউ কাজ করত। এটা সূচের ডগায় সূচ খোঁজার মতো, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা সারা রাত চেষ্টা করলাম। ইন্টারনেটে তথ্য খুবই সীমিত। রংপুরে অনেকগুলো চা বাগান, জুট মিল ছিল। আমরা বিভিন্ন জায়গায় ফোন করলাম, কিন্তু কেউ মনিরুদ্দিন নামে কাউকে চেনে না। ভোর হওয়ার আগে আমি একটু বিশ্রাম নিতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। আমি কবিরাজের মেডেলটা হাতে নিলাম। এবার এটা ঠান্ডা, নিষ্প্রাণ। হঠাৎ মেডেলটা থেকে একটা মৃদু কাঁপুনি অনুভব করলাম। তারপর আমার মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। একটা পুরনো ভাঙা ইটের ভাটা, ধোঁয়া উঠছে। একজন লোক কাজ করছে, তার মুখে ক্লান্তি আর বিটারনেস। সে হলো মনিরুদ্দিন, এখন বয়স্ক। দৃশ্য পাল্টাল। সে অসুস্থ, একটা ছোট্ট ঘরে শুয়ে আছে, তার চোখ বন্ধ। তারপর সব অন্ধকার। আমি চমকে উঠলাম। এটা একটা সূত্র। ইটের ভাটা। রংপুরের আশেপাশে অনেক ইটের ভাটা আছে। আমি রফিককে বললাম, ইটের ভাটা, কবিরাজের ছেলে হয়তো ইটের ভাটায় কাজ করত। আমরা আবার ইন্টারনেটে খোঁজা শুরু করলাম। রংপুরের পুরনো ইটের ভাটাগুলোর নাম। একটা নাম পাওয়া গেল, মোহন ইন্ডাস্ট্রিজ, কিন্তু সেটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। আমরা স্থানীয় একজন সাংবাদিকের সাথে যোগাযোগ করলাম, যে পুরনো ইতিহাস নিয়ে লেখে। তাকে ফোন করলাম। মোহন ইন্ডাস্ট্রিজ? তিনি বললেন, হ্যাঁ আমি জানি। সেটা প্রায় ২৫ বছর আগে বন্ধ হয়ে যায়। সেখানে কাজ করা শ্রমিকদের অনেকেই স্থানীয় ছিল। তবে আমার মনে পড়ছে একটা ঘটনা। এক শ্রমিক মারা যায় কাজ করতে করতে। তার নাম মনে পড়ছে না, কিন্তু তার একটা চিহ্ন ছিল, একটা ত্রিশূলের মতো ট্যাটু হাতে। এটাই নিশ্চয়ই সে মনিরুদ্দিন। কোথায় তাকে দাফন করা হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। স্থানীয় কবরস্থানে আমার মনে হয়, কিন্তু রেকর্ড খুব ভালো রাখা হতো না। তবে আমি একজন বৃদ্ধকে চিনি, যিনি তখন সেখানে কাজ করতেন। তিনি এখনও বেঁচে আছেন, রংপুরেই থাকেন। আমরা তার কাছ থেকে নাম ও ঠিকানা পেলাম। মোহাম্মদ আলিমউদ্দিন, বয়স ৮০ বছর, রংপুরের লালবাগ মহল্লায় থাকেন। সময় খুব কম, আজই আমাদের যেতে হবে। কিন্তু গ্রামে আজ স্মৃতিস্তম্ভের কাজ শুরু হবে, আর ২ শিশুর অবস্থা স্থির কিন্তু উদ্বেগজনক। আমি রফিককে বললাম, তুমি গ্রামে থাকো, কাজ তদারক করো। আমি আর সালাম, রফিকের কাজিন, রংপুর যাচ্ছি। আমরা আজই ফিরব ইনশাআল্লাহ।
মোটরসাইকেলে আবার রওনা দিলাম। রংপুর শহরে ঢুকে আমরা লালবাগ মহল্লায় গেলাম। আলিমুদ্দিন সাহেবের বাড়ি খুঁজে পেতে সমস্যা হলো না। তিনি একটা ছোট্ট ঘরে থাকেন। আমরা গিয়ে দেখলাম তিনি বারান্দায় বসে আছেন, খুবই বৃদ্ধ, কিন্তু চোখে এখনও জ্ঞানের আলো। আমরা নিজেদের পরিচয় দিলাম, উদ্দেশ্য বললাম। তিনি কিছুক্ষণ নিঃশব্দ থেকে বললেন, মনির উদ্দিন। হ্যাঁ, আমি তাকে চিনতাম। সে আমাদের ভাটায় কাজ করত। খুবই চুপচাপ মানুষ, কারো সাথে বেশি মিশত না, কিন্তু তার চোখে সবসময় একটা কষ্ট থাকত। কি হয়েছিল তার? আমি জিজ্ঞেস করলাম। সে অসুস্থ হয়ে পড়ল, আলিমুদ্দিন সাহেব বললেন। কিছু একটা রোগ, ডাক্তাররা বুঝতে পারল না। গায়ে কালো দাগ পড়ল, খুবই যন্ত্রণা পেত। শেষ পর্যন্ত সে মারা গেল। আমরা তাকে মুসলিম রীতিতে দাফন করলাম, কারণ সে বলতো সে মুসলমান, কিন্তু তার কোনো পরিবার ছিল না। কালো দাগ, একই লক্ষণ। এটা কি কাকতালীয়, নাকি কবিরাজের অভিশাপের শিকার তার নিজের ছেলেও হয়েছিল, কারণ সে প্রতিশোধের পথ বেছে নিয়েছিল? কবর কোথায়? আমি জিজ্ঞেস করলাম। শহরের দক্ষিণ পাড়ের পুরনো কবরস্থানে, কিন্তু সেখানে অনেক কবর চিহ্নিত করা নেই। আপনি কি আমাদের নিয়ে যেতে পারবেন? তিনি সম্মত হলেন। আমরা তাকে নিয়ে দক্ষিণ পাড়ের কবরস্থানে গেলাম। জায়গাটা অরক্ষিত, অনেকগুলো কবর, অনেকগুলোই ধসে গেছে, চিহ্ন হারিয়ে গেছে। আলিমুদ্দিন সাহেব একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। এই এলাকাতেই তাকে দাফন করা হয়েছিল, আমার মনে পড়ে, কিন্তু কোনটা তার কবর আমি নিশ্চিত নই। এত কষ্ট করে এসেও আমরা ঠিক জায়গাটা পেলাম না। আমি হতাশ হয়ে চারদিকে তাকালাম। তখনই আমার হাতের মেডেলটা আবার গরম হতে শুরু করলো। আমি সেটা বের করলাম। মেডেলটা থেকে একটা মৃদু আলো বেরিয়ে সরাসরি কবরস্থানের এক কোণে থাকা একটা ভাঙা পাথরের দিকে গেল। সেই পাথরের নিচে কিছু একটা আছে। আমরা সেখানে গেলাম। পাথরটা সরাতেই দেখা গেল নিচে একটা ছোট্ট অচিহ্নিত কবর, কিন্তু তার পাশে একটা ছোট্ট গর্তে মাটির নিচে একটা পিতলের বাক্স চাপা দেওয়া আছে। আমি বাক্সটা বের করলাম। খুলতেই দেখা গেল ভেতরে কিছু পুরনো কাগজ, একটা ছবি আর একটা চিরকুট। ছবিটা ছিল একটা তরুণ কবিরাজের, নিশিকান্ত, আর একটা মহিলা ও ছেলের সাথে। ছেলেটাই হলো তরুণ মনির উদ্দিন। চিরকুটে লেখা, আমার নাম মনির উদ্দিন সরকার, আমার বাবা কবিরাজ নিশিকান্ত সরকার। তাকে অন্যায়ভাবে মেরেছে কাটাবাড়ি গ্রামের মানুষ। আমি প্রতিশোধ নেব। আমার বাবার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না ন্যায় বিচার হয়। আমি এই অভিশাপ দিলাম, যারা দোষী তাদের বংশধররা আমার বাবার যন্ত্রণা ভোগ করবে। তার নিচে আর একটা লাইন পরে যোগ করা, হাত কাপা লেখায়। কিন্তু আমি ভুল করেছি, প্রতিশোধে কিছুই আসে না। আমার বাবা, আমাকে ক্ষমা কর। মনির উদ্দিন শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। তার নিজের শরীরেই অভিশাপের প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আমরা ঠিক করলাম আমরা মনির উদ্দিনের জন্য এখানেই একটা ছোট্ট অনুষ্ঠান করব, দোয়া করব। আলিমুদ্দিন সাহেব আমাদের সাহায্য করলেন। আমরা কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করলাম, দোয়া করলাম। আমি কবিরাজের মেডেলটাও সেখানে রেখে দিলাম, যাতে পিতা পুত্রের চিহ্ন একসাথে থাকে। অনুষ্ঠান শেষে আমরা যখন ফিরতে যাব, তখন হঠাৎ একটা হালকা শীতল বাতাস বইল, কিন্তু সেটা আর ভয়ের নয়, শান্তির। মনে হলো কেউ আমাদের ধন্যবাদ দিচ্ছে। আমরা দ্রুত গ্রামে ফিরলাম। ফেরার পথে রফিককে ফোন করলাম। কি অবস্থা? স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয়েছে, রফিক বলল, কিন্তু সুমাইয়া আর রাজুর অবস্থা আরও খারাপ হয়েছে। তারা এখন প্রায় শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছে আর কয়েক ঘন্টা সময় আছে। সাব্বিরজি, আপনাকে দ্রুত আসতে হবে। আমরা মোটরসাইকেলের গতি বাড়ালাম। গ্রামে ঢুকেই দেখলাম একটা বিষাদময় পরিবেশ। স্মৃতিস্তম্ভের জায়গায় মানুষ কাজ করছে, কিন্তু তাদের মুখে কোনো উৎসাহ নেই। আমি সরাসরি সুমাইয়ার বাড়ি গেলাম। মেয়েটা শয্যায় শুয়ে, তার ঠোঁট নীল হয়ে আসছে। আমি তাড়াতাড়ি তার কপালে হাত দিলাম, একদম ঠান্ডা। আমি দোয়া পড়তে লাগলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। রাজুর বাড়িতেও একই অবস্থা। আমি বুঝলাম শুধু দোয়া যথেষ্ট নয়, কবিরাজের আত্মাকে এখনই সন্তুষ্ট করতে হবে। আমরা যা পেয়েছি তা জানাতে হবে। আমি সবাইকে বললাম আমরা আবার বটগাছের কাছে যাব। সেখানে আমি কবিরাজের আত্মার সাথে শেষবারের মতো কথা বলবো। সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বটগাছের নিচে জমায়েত হলাম। আমি কবিরাজের হাড়ের বাক্সটা নিয়ে এলাম, আর মনির উদ্দিনের চিরকুটের কপি। আমি আবার সেই পদ্ধতিতে ডাকলাম। এবার ধোঁয়া উঠল না, কিন্তু গাছের ডাল থেকে একটা আওয়াজ এলো, খুব ক্লান্ত, খুব বেদনাময়। তোমরা ফিরেছ? হ্যাঁ, আমি বললাম, আমরা আপনার ছেলেকে খুঁজে পেয়েছি। আমি সব বললাম, মনির উদ্দিনের অভিশাপ, তার অনুতাপ, তার মৃত্যু, আর আমরা তার শেষকৃত্য করেছি। বাতাসে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল।
আমার ছেলে, সে এমন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছিল। হ্যাঁ, আমি বললাম, আপনিও বুঝতে পারেন এই শিশুরা নির্দোষ। আপনার পরিবারের জন্য যন্ত্রণা পেয়েছে এই গ্রাম। এখন ক্ষমা করার সময়। আপনি মুক্ত হন, আপনার ছেলেও মুক্ত হন। কয়েক মুহূর্ত নিঃশব্দতা, তারপর কবিরাজের আওয়াজ আবার এলো, কিন্তু এবার অনেকটাই শান্ত। তোমরা সত্যি আমার পরিবারের জন্য চেষ্টা করেছ, আমার ছেলের শেষকৃত্য করেছ, আমার স্ত্রীর স্মৃতি রেখেছ, আর এই গ্রামের মানুষ ক্ষমা চেয়েছে। হয়তো হয়তো এটাই যথেষ্ট। তারপর একটা উজ্জ্বল নরম আলো বটগাছের কুড়ি থেকে বেরিয়ে এসে চারদিকে ছড়িয়ে পড়ল। শিশুদের বাড়ির দিকে দুটো আলোর লেখা ছুটে গেল। আমরা দৌড়ে সুমাইয়ার বাড়ি গেলাম। দেখলাম তার গায়ের কালো দাগগুলো মিলিয়ে যাচ্ছে, তার নিঃশ্বাস গভীর হচ্ছে। সে ধীরে ধীরে চোখ খুলল। রাজুর বাড়িতেও একই ঘটনা, শিশু দুটি সুস্থ হচ্ছে। গ্রামবাসী আনন্দে কাঁদতে লাগলো। অনেকেই মাঠে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আমি বটগাছের কাছে ফিরে গেলাম। আলোটা এখন ম্লান হয়ে এসেছে। কবিরাজের শেষ আওয়াজ কানে এলো, খুব ক্ষীণ। ধন্যবাদ, আমি যাই আমার পরিবারের কাছে। তারপর আলোটা মিলিয়ে গেল। বটগাছটা স্বাভাবিক দেখাতে লাগলো। বাতাসে এখন আর কোনো অশুভতা নেই, শুধু শীতল ইভিনিং ব্রিজ। আমরা সেদিন রাতেই কবিরাজের হারের বাক্সটা স্মৃতিস্তম্ভের ভিত্তির নিচে সমাধিস্থ করলাম। স্মৃতিস্তম্ভ তৈরি হবে যেখানে কবিরাজ নিশিকান্ত সরকারের নাম লেখা থাকবে, এবং মানুষ সেখানে গিয়ে দোয়া করবে, তার আত্মার শান্তি কামনা করবে। পরের দিন সকাল, সুমাইয়া ও রাজু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। গ্রামে একটা নয়া মতের আবহ। আমি ফেরার প্রস্তুতি নিলাম। রফিক ও গ্রামের অনেকেই আমাকে ধন্যবাদ দিল, কাঁদল। তিনি এখন অনেকটা শান্ত। তিনি বলছেন তিনি এখন নিয়মিত কবিরাজের কবর জিয়ারত করেন, দোয়া করেন। ভালো, কিন্তু সাবধান থাকবে রফিক। মানুষের মন খুব পরিবর্তনশীল। আজকে তারা ভয়ে কিংবা কৃতজ্ঞতায় শ্রদ্ধা দেখাচ্ছে, কালকে ভুলে যেতেও পারে। তোমাদের দায়িত্ব কবিরাজের স্মৃতিকে সম্মানের সাথে রাখা, যাতে আবার কোনোদিন এমন না ঘটে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কমিটি করেছি স্মৃতিস্তম্ভের দেখভালের জন্য, আর আমরা প্রতি বছর তার মৃত্যুদিনে গরিবদের মধ্যে খাবার বিতরণ করব, দোয়ার মাহফিল করব। এটাই উত্তম পন্থা। ক্ষতিপূরণ না দিলেও স্মৃতি রক্ষা ও দান খয়রাত দ্বারা কিছুটা প্রায়শ্চিত্ত হয়। কিন্তু আমার মনে একটা গভীর সন্দেহ থেকে গেল। কবিরাজের ছেলে মনিরুদ্দিন শহরে মারা গিয়েছিলেন, তার কোনো বংশধর থাকতে পারে কি? যদি থেকে থাকে, তারা কি জানতে পেরেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস? আর যদি জানে, তাহলে তাদের মনে কি ক্ষোভ আছে? কারণ মনিরুদ্দিন শেষ পর্যন্ত অনুতপ্ত হলেও সে অনেক বছর প্রতিশোধের চিন্তায় কাটিয়েছে। তার রক্তের উত্তরাধিকারীদের মধ্যে কি সেই তিক্ততা লুকিয়ে নেই? আমি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। হয়তো এটা আমার অতিরিক্ত চিন্তা। ঘটনা শেষ, সব শান্ত। কিন্তু প্রায় 3 সপ্তাহ পর এক বিকেলে আমার দরজায় আবার কড়া নাড়ার শব্দ। মনে হলো আবার কোনো জরুরি কেস। দরজা খুলে দেখি একজন অচেনা যুবক, বয়স 25-26-এর মতো, বেশভূষা শহরে, কিন্তু চোখে মুখে একটা গভীর উদ্বেগ। আপনি কি সাব্বিরজি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আসুন ভেতরে। তাকে বসিয়ে তার পরিচয় জিজ্ঞেস করলাম। আমার নাম আরিফ উদ্দিন। আমি মনিরুদ্দিন সরকারের নাতি। আমার হৃদস্পন্দন এক লাফ দিল, ঠিক যেমনটা আশঙ্কা করেছিলাম। কি করে জানলেন? আর কি উদ্দেশ্যে এসেছেন? আরিফ একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমার দাদু মনিরুদ্দিন আমাদের খুব কমই তার অতীতের কথা বলতেন। তিনি শুধু বলতেন তাদের পরিবারের ওপর বড় অন্যায় হয়েছে, আর তিনি সারা জীবন তার প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি মারা যাওয়ার আগে আমার বাবাকে একটা মেডেল দিয়েছিলেন আর একটা চিরকুট। বলেছিলেন যদি কখনো কাঠাবাড়ি গ্রামের কেউ আমাদের খোঁজে, তাহলে তাদের দিও, আর বলে দিও আমি ক্ষমা চেয়েছি। আপনার বাবা? আমার বাবা গত বছর মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি আমার হাতে সেই জিনিসগুলো দিয়েছেন, আর বলেছেন তুমি যদি কখনো জানতে পারো আমাদের পরিবারের পুরো ইতিহাস পুরোপুরি, তাহলে সেখানে যেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করো। আরিফ একটা ছোট বাক্স বের করল। সেখান থেকে সেই পরিচিত পিতলের মেডেল আর চিরকুট বের করল। এগুলো সেই একই মেডেলের জোড়া নাকি? হয়তো মনিরুদ্দিন 2টো মেডেল রেখে গিয়েছিলেন, একটা নিজের কাছে, একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এরপর আমি জিজ্ঞেস করলাম, আমি ইন্টারনেটে খোঁজাখুঁজি করছিলাম কাটাবাড়ি গ্রাম সম্পর্কে। দেখলাম কিছু লোকাল নিউজ পোর্টালে গত মাসের একটা ঘটনার কথা লেখা। অলৌকিকভাবে সুস্থ হলো 2 শিশু, গ্রামের স্মৃতিস্তম্ভ নির্মাণ ইত্যাদি। আর সেখানে আপনার নাম দেখলাম।
আপনি সেখানে গিয়েছিলেন, তাই আমি আপনার খোঁজ পেয়ে এসেছি। মাকে সব বলুন, আমার পরিবারের পুরো ইতিহাস আমাকে জানতে হবে। আমি তাকে সব বললাম, কবিরাজ নিশিকান্তের মহত্ব, তার নির্মম মৃত্যু, সুলতানা বেগম ও মনিরুদ্দিনের নির্যাতন, মনিরুদ্দিনের প্রতিশোধের শপথ, তার অনুতাপ এবং শেষে আত্মার মুক্তি। আরিফ চুপ করে শুনলেন, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি যখন শুনলেন তার প্রপিতামহকে কিভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তিনি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। যখন শুনলেন তার দাদু মনিরুদ্দিন কিভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষে অনুতপ্ত হয়েছিলেন, তখন তিনি মাথা নত করলেন। এত বড় ট্র্যাজেডি! তিনি ফিসফিস করে বললেন, আমি কিছুই জানতাম না। দাদু শুধু বলতেন অন্যায় হয়েছে, কিন্তু এত ভয়াবহ ব্যাপার। আপনার দাদু অনুতাপ করেছেন, আমি বললাম, আর এখন সব শান্ত। কবিরাজ নিশিকান্ত ও তার পরিবারের আত্মা মুক্তি পেয়েছে, গ্রামের মানুষও ক্ষমা চেয়েছে, স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে। কিন্তু আমি কিছু করতে চাই, আরিফ দৃঢ়ভাবে বললেন। আমি চাই আমার পরিবারের পক্ষ থেকে কিছু করা। শুধু দাদুর অনুতাপই যথেষ্ট নয়, আমি সরাসরি গিয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে চাই, যদিও আমার কোনো দোষ নেই। আর আমি চাই স্মৃতিস্তম্ভ তৈরির কাজে আমি আর্থিক সাহায্য করব। কিন্তু একটা কথা আমি সতর্ক করে দিলাম, এই স্মৃতিস্তম্ভ রক্ষা করতে হবে, নিয়মিত দোয়া করতে হবে। আর এই গ্রামের মানুষদের কখনো ভুলে যাওয়া উচিত নয়, অন্যায়ের ফল ভয়ানক হয় এবং তার প্রভাব বহু প্রজন্ম ধরে থাকে। মোটরসাইকেলে করে আমি যখন গ্রাম ছেড়ে চলে আসছিলাম, তখন পিছন ফিরে তাকালাম। স্মৃতিস্তম্ভের জায়গায় মানুষ জমায়েত হয়েছে। দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসছিল। এবার স্বাভাবিক, শান্তিদায়ক। আমি নিঃশ্বাস ফেললাম। এই যাত্রা শেষ হলো। কবিরাজ নিশিকান্ত ও তার ছেলে মনিরুদ্দিন এখন শান্তি পেয়েছে, গ্রামবাসীও মুক্তি পেয়েছে। কিন্তু আমি জানতাম পৃথিবীতে এমন অনেক অশান্ত আত্মা রয়েছে যারা ন্যায় বিচার, ক্ষমা আর শান্তির অপেক্ষায়। আমাদের দায়িত্ব অতীতের ভুলগুলো শুধরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা। রাস্তায় এগোতে লাগলাম। সামনে দূরের পাহাড়ের উপর সূর্য উঠছে, নতুন দিনের আলো নিয়ে। গ্রামের বাঁধন ছাড়া হাওয়া, কান্না হাসির মিশেল পেছনে ফেলে আমি ঢাকার পথে ফিরছিলাম। মোটরসাইকেলের ইঞ্জিনের আওয়াজই কেবল আমার সঙ্গী, কিন্তু মনটা এখনও কাটাবাড়ি গ্রামেই আটকে আছে। চোখের সামনে ভেসে উঠছে ইমরানের নির্মম মৃত্যু, ফজহুমিয়ার অশ্রু ভেজা কণ্ঠ, আর শেষে সেই শিশু দুটির চোখে ফিরে আসা জীবন। পথ চলতে চলতে একটা কথা বারবার মনে হচ্ছিল, প্রতিশোধ চক্রের কি শেষ আছে? কবিরাজ নিশিকান্ত প্রতিশোধ নিলেন তার অকাল মৃত্যুর জন্য। তার ছেলে মনিরুদ্দিন প্রতিশোধের বীজ বপন করল। তারপর আবার কবিরাজের আত্মা জাগ্রত হয়ে আরও প্রতিশোধ নিল। এই চক্র থামল শুধু তখনই যখন ক্ষমা আর অনুতাপের আলো সেখানে প্রবেশ করল। কিন্তু যে ক্ষত তৈরি হয়েছে তা কি সত্যিই শুকাবে? যেসব পরিবার তাদের শিশু হারিয়েছে, তাদের বেদনা কি কখনো মিলিয়ে যাবে? প্রায় 6 ঘন্টার পথ পেরিয়ে যখন ঢাকার যান্ত্রিক জীবন, ধোঁয়া আর কোলাহলের মাঝে প্রবেশ করলাম, তখন একটা অদ্ভুত বৈপরীত্য কাজ করল। এখানে মানুষ রোজকার সংগ্রামে ব্যস্ত, বিল ভাতার চিন্তায় মগ্ন। তাদের জানারও উপায় নেই মাত্র কয়েকশো কিলোমিটার দূরে একটি গ্রামে কি পরিমাণ আধ্যাত্মিক সংঘাত ঘটেছে, কি পরিমাণ বেদনা আর মুক্তি একসাথে বাসা বেঁধেছিল। আমার ছোট্ট রুমে ফিরে প্রথমেই গোসল করে ফরজ নামাজ আদায় করলাম, কিন্তু নামাজে মনোযোগ আসছিল না। বারবার কানে ভেসে আসছিল আমার নাম নিশিকান্ত, কিংবা শিশুর অস্পষ্ট কান্না। আমি জানতাম এটা শখের পরিণতি। অনেক বছর ধরে আমি এমন ঘটনার সম্মুখীন হচ্ছি, কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল গভীরতম, সবচেয়ে ব্যক্তিগত। রাতটা কাটল বিশ্রামে, কিন্তু স্বপ্ন আবার এলো। এবার স্বপ্নে আমি সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছি, কবিরাজ নিশিকান্ত সামনে, কিন্তু এবার তার মুখমণ্ডল পুড়ে যাওয়া নয়, শান্ত, পরিষ্কার। তিনি হাসছেন। তার পাশে একজন মহিলা, সুলতানা বেগম, আর এক তরুণ, মনিরুদ্দিন। তারা তিনজনই একসাথে দাঁড়িয়ে, আলোয় ঘেরা। কবিরাজ আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালেন, যেন ধন্যবাদ জানালেন। তারপর তারা তিনজনই ধীরে ধীরে মিলিয়ে গেলেন আলোর মধ্যেই। ভোরে ঘুম ভাঙল সেই স্বপ্নের পর শান্তিতে। বুঝলাম এবার সত্যিই তাদের মুক্তি মিলেছে। পরের কয়েকদিন আমি স্বাভাবিক কাজে ফিরে গেলাম, কিন্তু কাটাবাড়ির ঘটনা আমাকে ছাড়ছিল না। রফিক ফোন করল একদিন, সাব্বিরজি, গ্রামে এখন সব ঠিক আছে, স্মৃতিস্তম্ভের কাজ দ্রুত এগোচ্ছে। মানুষজন এখন কবিরাজের নামে দোয়া করে, তার আত্মার শান্তি কামনা করে। আর মজার কথা, গত কয়েকদিনে গ্রামে যে কয়েকটা শিশু জ্বরে আক্রান্ত হয়েছিল, সবাই দ্রুত সুস্থ হয়ে উঠেছে, যেন যেন একটা বোঝা সরে গেছে। খবরটা শুনে ভালো লাগলো। আর ফজলু মিয়া, তিনি এখন অনেকটা শান্ত। তিনি বলছেন তিনি এখন নিয়মিত কবিরাজের কবর জিয়ারত করেন, দোয়া করেন।
ভালো, কিন্তু সাবধান থাকবে রফিক। মানুষের মন খুব পরিবর্তনশীল। আজকে তারা ভয়ে কিংবা কৃতজ্ঞতায় শ্রদ্ধা দেখাচ্ছে, কালকে ভুলে যেতেও পারে। তোমাদের দায়িত্ব কবিরাজের স্মৃতিকে সম্মানের সাথে রাখা, যাতে আবার কোনোদিন এমন না ঘটে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কমিটি করেছি স্মৃতিস্তম্ভের দেখভালের জন্য, আর আমরা প্রতি বছর তার মৃত্যুদিনে গরিবদের মধ্যে খাবার বিতরণ করব, দোয়ার মাহফিল করব। এটাই উত্তম পন্থা। ক্ষতিপূরণ না দিলেও স্মৃতি রক্ষা ও দান খয়রাত দ্বারা কিছুটা প্রায়শ্চিত্ত হয়। কিন্তু আমার মনে একটা গভীর সন্দেহ থেকে গেল। কবিরাজের ছেলে মনিরুদ্দিন শহরে মারা গিয়েছিলেন, তার কোনো বংশধর থাকতে পারে কি? যদি থেকে থাকে, তারা কি জানতে পেরেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস? আর যদি জানে, তাহলে তাদের মনে কি ক্ষোভ আছে? কারণ মনিরুদ্দিন শেষ পর্যন্ত অনুতপ্ত হলেও সে অনেক বছর প্রতিশোধের চিন্তায় কাটিয়েছে। তার রক্তের উত্তরাধিকারীদের মধ্যে কি সেই তিক্ততা লুকিয়ে নেই? আমি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। হয়তো এটা আমার অতিরিক্ত চিন্তা। ঘটনা শেষ, সব শান্ত। কিন্তু প্রায় 3 সপ্তাহ পর এক বিকেলে আমার দরজায় আবার কড়া নাড়ার শব্দ। মনে হলো আবার কোনো জরুরি কেস। দরজা খুলে দেখি একজন অচেনা যুবক, বয়স 25-26-এর মতো, বেশভূষা শহরে, কিন্তু চোখে মুখে একটা গভীর উদ্বেগ। আপনি কি সাব্বিরজি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আসুন ভেতরে। তাকে বসিয়ে তার পরিচয় জিজ্ঞেস করলাম। আমার নাম আরিফ উদ্দিন। আমি মনিরুদ্দিন সরকারের নাতি। আমার হৃদস্পন্দন এক লাফ দিল, ঠিক যেমনটা আশঙ্কা করেছিলাম। কি করে জানলেন? আর কি উদ্দেশ্যে এসেছেন? আরিফ একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমার দাদু মনিরুদ্দিন আমাদের খুব কমই তার অতীতের কথা বলতেন। তিনি শুধু বলতেন তাদের পরিবারের ওপর বড় অন্যায় হয়েছে, আর তিনি সারা জীবন তার প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি মারা যাওয়ার আগে আমার বাবাকে একটা মেডেল দিয়েছিলেন আর একটা চিরকুট। বলেছিলেন, যদি কখনো কাঠাবাড়ি গ্রামের কেউ আমাদের খোঁজে, তাহলে তাদের দিও, আর বলে দিও আমি ক্ষমা চেয়েছি। আপনার বাবা? আমার বাবা গত বছর মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি আমার হাতে সেই জিনিসগুলো দিয়েছেন, আর বলেছেন, তুমি যদি কখনো জানতে পারো আমাদের পরিবারের পুরো ইতিহাস পুরোপুরি, তাহলে সেখানে যেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করো। আরিফ একটা ছোট বাক্স বের করল। সেখান থেকে সেই পরিচিত পিতলের মেডেল আর চিরকুট বের করল। এগুলো সেই একই মেডেলের জোড়া নাকি? হয়তো মনিরুদ্দিন 2টো মেডেল রেখে গিয়েছিলেন, একটা নিজের কাছে, একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এরপর আমি জিজ্ঞেস করলাম, আমি ইন্টারনেটে খোঁজাখুঁজি করছিলাম কাটাবাড়ি গ্রাম সম্পর্কে। দেখলাম কিছু লোকাল নিউজ পোর্টালে গত মাসের একটা ঘটনার কথা লেখা। অলৌকিকভাবে সুস্থ হলো 2 শিশু, গ্রামে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ইত্যাদি। আর সেখানে আপনার নাম দেখলাম। আপনি সেখানে গিয়েছিলেন, তাই আমি আপনার খোঁজ পেয়ে এসেছি। মাকে সব বলুন, আমার পরিবারের পুরো ইতিহাস আমাকে জানতে হবে। আমি তাকে সব বললাম। কবিরাজ নিশিকান্তের মহত্ব, তার নির্মম মৃত্যু, সুলতানা বেগম ও মনিরুদ্দিনের নির্যাতন, মনিরুদ্দিনের প্রতিশোধের শপথ, তার অনুতাপ, এবং শেষে আত্মার মুক্তি। আরিফ চুপ করে শুনলেন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি যখন শুনলেন তার প্রপিতামহকে কিভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তিনি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। যখন শুনলেন তার দাদু মনিরুদ্দিন কিভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষে অনুতপ্ত হয়েছিলেন, তখন তিনি মাথা নত করলেন। এত বড় ট্র্যাজেডি! তিনি ফিসফিস করে বললেন, আমি কিছুই জানতাম না। দাদু শুধু বলতেন অন্যায় হয়েছে, কিন্তু এত ভয়াবহ ব্যাপার। আপনার দাদু অনুতাপ করেছেন, আমি বললাম, আর এখন সব শান্ত। কবিরাজ নিশিকান্ত ও তার পরিবারের আত্মা মুক্তি পেয়েছে, গ্রামের মানুষও ক্ষমা চেয়েছে, স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে। কিন্তু আমি কিছু করতে চাই, আরিফ দৃঢ়ভাবে বললেন। আমি চাই আমার পরিবারের পক্ষ থেকে কিছু করা। শুধু দাদুর অনুতাপই যথেষ্ট নয়, আমি সরাসরি গিয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে চাই, যদিও আমার কোনো দোষ নেই। আর আমি চাই স্মৃতিস্তম্ভ তৈরির কাজে আমি আর্থিক সাহায্য করব। আমি তাকে বললাম যে এটা খুবই উত্তম হবে, এবং তার যাওয়া হয়তো চূড়ান্ত আরোগ্য প্রক্রিয়া সম্পূর্ণ করবে। কবিরাজের রক্তের উত্তরাধিকারী নিজে এসে শান্তির বার্তা দেবেন। এটা থেকে বড় সমঝোতা আর কিছু হতে পারে না। আমি রফিককে ফোন করে সব জানালাম। রফিকও খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তিনি বললেন, তাকে নিয়ে আসুন, আমরা তাকে সম্মানের সাথে গ্রহণ করব। পরের শুক্রবার আমি আর আরিফ কাটাবাড়ি গ্রামে গেলাম, এবার গাড়ি করে। যাত্রাপথে আরিফ খুবই চিন্তিত ছিলেন। তিনি বারবার প্রশ্ন করছিলেন, তারা কি আমাকে গ্রহণ করবে? তারা কি মনে করবে আমি প্রতিশোধ নিতে এসেছি? না, আমি বললাম, তারা জানে সব। তারা এখন শান্তি চায়। গ্রামে পৌঁছানোর পর দেখলাম স্মৃতিস্তম্ভের কাজ অনেক দূরে গিয়েছে।
একটা সুন্দর সাদা মার্বেল পাথরের স্তম্ভ তৈরি হচ্ছে। তার উপর লেখা আছে কবিরাজ নিশিকান্ত সরকার একজন নিরপরাধ সৎ মানুষ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা। গ্রামের মানুষজন জানতে পেরে জমায়েত হল। রফিক, ফাজলু মিয়া, জহির উদ্দিন, সুমাইয়া ও রাজুর পরিবার সবাই উপস্থিত। আমি আরিফকে তাদের সামনে উপস্থাপন করলাম। আরিফ সামনে এগিয়ে গেলেন। তিনি খুবই আবেগঘন কণ্ঠে বললেন, আমি আরিফ উদ্দিন, কবিরাজ নিশিকান্ত সরকারের পুত্র মনির উদ্দিন সরকারের নাতি। আমি আজ এখানে এসেছি শুধু একটা কথা বলতে। আমার দাদু জীবনের একটা বড় অংশ ক্ষোভে আর প্রতিশোধের চিন্তায় কাটিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষমা আর শান্তিই একমাত্র পথ। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে হাত বাড়াই শান্তির জন্য। আমরা কোনো প্রতিশোধ চাই না। আমরা চাই এই ট্র্যাজেডি থেকে আমরা সবাই শিখব, আর কখনো এমন অন্যায় যেন না হয়। তারপর তিনি একটি খাম বের করে রফিকের হাতে দিলেন। স্মৃতিস্তম্ভের কাজের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক সাহায্য। গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে শুনল। অনেকের চোখে পানি। ফজলু মিয়া এগিয়ে এসে আরিফের হাত ধরে বললেন, বাবা, তোমার আশায় আমাদের পরিপূর্ণতা লাভ হলো। আজ আমরা সত্যিই মুক্ত হলাম। সেদিন সন্ধ্যায় গ্রামের মাঠে একটা ছোট্ট অনুষ্ঠান হলো। দোয়া মাহফিল হলো। আরিফ সকলের সাথে একত্রে খাবার খেলেন। তিনি শিশু সুমাইয়া ও রাজুর সাথে কথা বললেন, তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। রাতের বেলা আমরা স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়েছিলাম। আরিফ বললেন, সাব্বিরজি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম আসার আগের রাতে। আমার দাদু মনির উদ্দিন আমাকে বলছিলেন, যাও, সব শান্ত কর। আর তার পেছনে আমার প্রপিতামহ নিশিকান্ত দাঁড়িয়েছিলেন, হাসছিলেন। আমি তখন বুঝিনি, এখন বুঝেছি। তারা এখন শান্তিতে আছে। আমি বললাম, হ্যাঁ, আর এখন আমি নিজেও শান্তি পেলাম। জানতাম না কেন আমাদের পরিবার সবসময় একটা বিষাদ নিয়েছিল, এখন জানলাম। কিন্তু এখন সে বিষাদও কেটে গেল। পরের দিন আমরা ফিরলাম। এবার আমার মনে কোনো সন্দেহ বা উদ্বেগ ছিল না। ঘটনা সত্যিই শেষ। ক্ষমা, স্বীকৃতোক্তি, অনুতাপ আর সদিচ্ছা, এই সরল অস্ত্র দিয়েই শতাব্দী প্রাচীন ক্রোধের প্রেতাত্মাকে পরাস্ত করা গেল। আমি আমার রুমে ফিরে আমার ডায়েরি খুললাম। আমি সবকিছু বিস্তারিত লিখে রাখলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। হয়তো ভবিষ্যতে কারো কাজে লাগবে। হয়তো কোনো দিন কোনো অশান্ত আত্মার মুক্তির উপায় হতে পারে এই গল্প। কিন্তু একটা জিনিস আমি সবচেয়ে বেশি উপলব্ধি করলাম, ভূত, প্রেত, জিন আত্মার চেয়েও বেশি শক্তিশালী হলো মানুষের হৃদয়ের ক্ষমা শক্তি। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো লুকানো সত্য, চাপা অপরাধবোধ আর অবিচারের ক্ষত, যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায়। সেদিন রাতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। কোনো স্বপ্ন নেই, কোনো ফিসফেসানি নেই, শুধু শান্তি। কিছু মাস পর আমি আবারও স্বাভাবিক জীবনে ফিরে গেছি। আমার কাজ চলছে। কখনো কখনো নতুন কেস আসে, কিন্তু কাটাবাড়ির মতো এত জটিল আর কোনোটি আসেন। একদিন রফিকের ফোন, সাব্বির জি, স্মৃতিস্তম্ভ শেষ হয়েছে। উন্মোচন অনুষ্ঠান হবে আগামী রবিবার। আপনি আসবেন তো? অবশ্যই। রবিবার সকালে আমি আবার কাটাবাড়ি গ্রামে গেলাম। এবার গ্রামের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। আগের সেই চাপা নীরবতা নেই। শিশুরা রাস্তায় খেলছে, মহিলারা হাসি মুখে গল্প করছেন। স্মৃতিস্তম্ভের জায়গাটা হয়ে উঠেছে গ্রামের একটা শান্তিপূর্ণ কোণ। স্তম্ভটা খুবই সুন্দর হয়েছে। সাদা মার্বেলে লেখা আছে কবিরাজের নাম, তার জীবনকাল এবং একটা বাণী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও, নিরীহের পাশে দাঁড়াও, ক্ষমা করো, শান্তি পাবে। অনুষ্ঠানে গ্রামের সবাই উপস্থিত ছিল। আরিফও এসেছিলেন তার স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে। তার পরিবার এখন গ্রামের সাথে মিলেমিশে আছে। ফজলু মিয়া একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। আমরা ভুল করেছি, আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল, কিন্তু আজ আমরা সেই ভুল শুধরে একটি স্মৃতি প্রতিষ্ঠা করলাম, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভুল না করে। আমিও কিছু কথা বললাম। আমি বললাম, এই স্তম্ভ শুধু একজন কবিরাজের স্মৃতি নয়, এটা আমাদের সবার বিবেকের স্মৃতিস্তম্ভ। যেদিন আমরা অন্যায় দেখেও চুপ করে থাকব, সেদিনই আমরা আবার এমন ট্র্যাজেডির দিকে এগিয়ে যাব। এই স্তম্ভ আমাদের সতর্ক করবে নিরপরাধের রক্ত যেন আর কখনো ঝরতে না হয়। অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে দোয়া করলাম। সেদিনের আকাশ ছিল নির্মল নীল, হালকা বাতাস বইছিল, যেন প্রকৃতি নিজেও খুশি। আমি যখন গ্রাম ছেড়ে চলে আসছিলাম, তখন পিছন ফিরে তাকালাম। স্মৃতিস্তম্ভের পাশে শিশুরা খেলছে, বড়রা বসে গল্প করছে। কবিরাজ নিশিকান্তের আত্মা এখন হয়তো সত্যিই শান্তিতে আছে, তার পরিবারকে নিয়ে। রাস্তায় এগোতে লাগলাম।
এবার যাত্রাপথে আমার মনে কোনো বোঝা নেই, কোনো উদ্বেগ নেই, শুধু একটা গভীর তৃপ্তি আর একথাই মনে হওয়া যে মানবিক মূল্যবোধ আর আধ্যাত্মিক শক্তি দিয়েই অন্ধকারকে জয় করা সম্ভব। এই হলো কবিরাজ নিশিকান্ত ও তার প্রতিশোধের গল্প। কিন্তু আসলে এটা প্রতিশোধের গল্প নয়, এটা ক্ষমা আর শান্তির গল্প। এটা আমাদেরই গল্প। আমাদের সমাজে এখনো অনেক লুকানো ক্ষত আছে, অনেক অবিচার আছে, যা প্রজন্মের পর প্রজন্ম টেনে নিয়ে চলেছে। হয়তো কোনো অলিখিত তিক্ততা, কোনো পারিবারিক শত্রুতা, কোনো সম্প্রদায়গত উত্তেজনা। এই গল্প থেকে আমাদের শেখা উচিত অতীতের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা। না হলে সেই ক্ষোভ, সেই বেদনা একদিন না একদিন ভয়ানক রূপ নেবে, না হয় বাস্তবে, না হয় আধ্যাত্মিকভাবে। আর সবচেয়ে বড় কথা, শিশুরা কখনোই পাপের দায় বহন করবে না। তাদের আমরা একটি শান্তিময়, সুন্দর পৃথিবী দেব, এই দায়িত্ব আমাদের সবার। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।